তো আমি একটু বলে নিই আজকের ক্লাসের বিষয়ে। আজকে আমাদের হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস, মানে আজকে হচ্ছে আমাদের পরিচিত পর্ব। আজকে খুব বেশি হয়তো বা কোনো কিছু নিয়ে আমি কথা বলবো না, জাস্ট কিছু টপিকের উপর একটু বেসিক ডিসকাশন আমরা করব। এটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। অ্যান্ড যেদিন থেকে আমাদের ফুল ফ্লেজেডলি ক্লাসগুলো শুরু হবে সেই দিন থেকে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল জিনিসের উপর মুভ করব। সো সবার প্রথম যদি আমি একটু আজকের ক্লাসের কথা বলি, আজকে জাস্ট হচ্ছে আমরা একটু মডিউলটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ দ্য মডিউল? মডিউল বেসিক্যালি হচ্ছে আপনাদের কোর্সের সিলেবাস, আপনাদের কি কি ক্লাস হবে, কোন দিন কি ক্লাস থাকবে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু শর্ট ডিসক্রিপশন করব। আমাদের রোড ম্যাপটা কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। সো যেহেতু আপনারা সকলেই মোটামুটি ডেটা এন্ট্রি কোর্সে এনরোল করেছেন, এখন ডেটা এন্ট্রির বিষয়টা আমি একটু আগে ক্লারিফাই করি। ডেটা এন্ট্রির বিষয়টা হচ্ছে মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে যারা কিনা এন্ট্রি নিতে চায়, ডেটা এন্ট্রি হচ্ছে একদম ফার্স্ট স্টেপ বলতে পারেন। ডেটা এন্ট্রির থ্রুতে কিন্তু মোটামুটি মানুষ স্কিল ডেভেলপমেন্ট সেক্টর গুলোতে মুভ করে। স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আরো অনেক ধরনের কোর্স বা আরো অনেক ধরনের স্কিলস অ্যাভেলেবেল আছে। যেমন আপনার ডেটা এন্ট্রি শিখতেছেন, ঠিক ডেটা এন্ট্রির মতোই আরো বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল আছে। যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং আরো অনেক কিছু মোটামুটি আছে। তো এই সমস্ত সেক্টর গুলোই মোটামুটি ডেটা এন্ট্রির উপর বেসিস করে তৈরি করা হয়েছে। মানে আপনি যদি ডেটা এন্ট্রিটাও না বুঝতে পারেন, অন্যান্য যে কোনো সেক্টরে আপনি সহজে মুভ করতে পারবেন না। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি সকলেই হয়তো বা ডেটা এন্ট্রিটা শিখছেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, বাট আমি এটাও আপনাদের বলবো যে ডেটা এন্ট্রির পাশাপাশি আপনার অন্য একটা স্কিল এখন থেকে শেখার চেষ্টা করবেন। কারণ যখনই আপনারা কোনো স্কিল নিয়ে কাজ করেন, আহ এটা ভালো হয় যে আপনি যদি মাল্টিপল স্কিল নিজের মধ্যে রাখতে পারেন, এটা সবার জন্যই ভালো হয়। এনিওয়ে, তো আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই এর মাঝখানে। আমার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। আপনারা যে ডেটা এন্ট্রি কোর্সটি করতেছেন সেই ডেটা এন্ট্রি কোর্সে আমি মেন্টর হিসেবে আপনাদের সাথে থাকতেছি। বেসিক্যালি আমি 2018 সাল থেকে এই ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে কানেক্টেড আছি। অ্যান্ড এই সময়টার মাঝামাঝি আমি বিভিন্ন ধরনের আইটি ইনস্টিটিউটের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করেছি। আমার মেন্টরশিপের জার্নি শুরু হচ্ছে 2020 সাল থেকে। অ্যাপ্রক্সিমেটলি 5.5 বছরের মতো হয়ে গেছে আমি মেন্টরশিপে আছি। আমি শুধুমাত্র ডেটা এন্ট্রি না, আমি আরো বিভিন্ন সেক্টরে কাজ করে থাকি, যেমন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। ডেটা এন্ট্রি ছাড়াও আমি এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে আছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার একটা শর্ট পরিচয়, আপাততর জন্য এটাই থাকুক। আস্তে আস্তে সময় গেলে আপনারা আমাকে আরো চিনবেন, জানবেন, সমস্যা নেই। And আমি কিন্তু খুব মানে বয়স্ক মানুষ না। আপনারা হয়তো বা যদি মনে করেন যে আমার খুব অনেক বেশি বয়স, এরকম কিন্তু না। আমি জাস্ট কয়েকদিন আগে হয়তো আমার ডিপ্লোমা শেষ হয়েছে। তো আমি বেশি বয়স্ক মানুষ না, ছোট বাচ্চা আমি বলতে পারি। আচ্ছা, যাই হোক, আহ এই কোর্সটা নিয়ে আমি আগে একটু সবার আগে বলি। কোর্সটা বেসিক্যালি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলিদের জন্য, যাদের কিনা একদম বেসিক নলেজ নাই ডেটা এন্ট্রি সম্পর্কে, বা আপনার কোনো আইডিয়া রাখেন না এই স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে। এই কোর্সটা তাদের জন্য খুবই পারফেক্ট। কারণ এই কোর্সটার মধ্যে আমরা একদম বেসিক থেকে শুরু করব। এখন বেসিক থেকে শুরু করব বলতে কি, অনেকের হয়তো বা জিনিসটা বোরিং লাগতে পারে, কারণ অনেকেই কিন্তু ডেটা এন্ট্রির কিছু কিছু জিনিস জানে। তাদের হয়তো বা জিনিসটা একটু প্রথমের দিকে বোরিং মনে হবে, কিন্তু বোরিং মনে হলেও কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমাদের ওই মডিউলটা ধরে আগাতে হবে, কারণ এখানে এরকম অনেক মানুষ আছে যাদের কিনা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর প্রতি কোনো আইডিয়া নেই। সো যতক্ষণ পর্যন্ত কিনা এই সেক্টর গুলো সম্পর্কে ভালো একটা নলেজ না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগাতে পারবেন না। তো বেসিক্যালি সরাসরি সরাসরি শিখে রচনার দিকে মুভ করা হবে। আমি একটু বলে রাখি, আমাদের টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 10টা। এবং আমাদের আজকে যে ক্লাসটা আমরা করতেছি, এই ক্লাসটা কিন্তু মানে এই 10টা ক্লাসের মধ্যে পড়ে না, এই ক্লাসটা ওই 10টা ক্লাসের বাহিরে। ঠিক আছে? আজকে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস না, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের যে নেক্সট ক্লাসটা হবে সেটা হবে আমাদের ফার্স্ট ক্লাস। সো এই ক্লাসটা ওই 10টা ক্লাসের মধ্যে কাউন্ট হচ্ছে না। সো আমাদের কি কি ক্লাস থাকবে আমরা একটু আগে সেটা একটু আলোচনা করি। আমাদের যে একদম বিগিনার লেভেলের ক্লাসগুলো থাকবে, এগুলো হবে হচ্ছে মাইক্রোসফট অফিসের উপর। মাইক্রোসফট অফিস অনেকেই চিনেন, অনেকে আবার জানেন না। মূলত মাইক্রোসফট অফিস হচ্ছে একটা সফটওয়্যার, যেটা কিনা মাইক্রোসফটে ডেভেলপ করা। এই সফটওয়্যারের থ্রু মানে এই একটা সফটওয়্যার ভিতরে আপনারা আরো মাল্টিপল কয়েকটা সফটওয়্যার পাবেন। যেই সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা কাজে লাগবে তার মধ্যে এক নম্বর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং সর্বশেষ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো
এখানে টোটাল 3টা সফটওয়্যার আছে যেটা কিনা আমাদের মেজরলি কাজে লাগবে, কিন্তু এগুলো ছাড়াও মাইক্রোসফট অফিসের মধ্যে আরো কিছু কিছু সফটওয়্যার আছে। আমি যদি ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্টের কথা বলি, কোনটার কাজ কি? মাইক্রোসফট ওয়ার্ড, এটার কাজ হচ্ছে ডকুমেন্টেশন ক্রিয়েট করা। আপনি কিছু প্রফেশনাল ডকুমেন্ট স্ক্রিপ্টিং বা এই রিলেটেড কাজগুলো যদি করতে চান, সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড আপনার জন্য খুবই আইডিয়াল হবে। নেক্সট আমরা যদি এক্সেল নিয়ে কথা বলি, এক্সেল মূলত হচ্ছে একটু হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির হিসাব নিকাশের ক্ষেত্রে এক্সেলটা একটা মেজর রোল প্লে করে। এক্সেলে আমরা বিভিন্ন বড় বড় হিসাব নিকাশ করতে পারি। আর সর্বশেষ হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটার একটাই কাজ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। আপনারা হয়তো বা দেখছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা অনেক প্রেজেন্টেশন বানাইছেন। ইভেন যখন আপনারা জবে যাবেন, জব লাইফে এন্টার করবেন, তখন আপনার প্রেজেন্টেশন বানাতে হবে বসের জন্য, বিজনেস মিটিং এর জন্য বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তার জন্য আমরা ইউজুয়ালি পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। তো মূলত আমাদের ক্লাস নাম্বার 3 পর্যন্ত, 1 থেকে নিয়ে 3 পর্যন্ত হচ্ছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই 3টে টপিক থাকবে। ফার্স্ট ক্লাসের টপিক হবে মাইক্রোসফট ওয়ার্ড, সেকেন্ডে আমরা মাইক্রোসফট এক্সেল পাবো, এন্ড থার্ড হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এগুলো হবে কিছু বেসিক ক্লাস অবভিয়াসলি। এরপরে আমরা চলে আসবো কিছু রিসার্চ টুলের মধ্যে বা রিসার্চের ক্ষেত্রে। রিসার্চের বিষয়টা কি একটু বলি। আহ আমরা অবভিয়াসলি করতেছি ডেটা এন্ট্রি, তাই না? ডেটা এন্ট্রির মধ্যে মেজরিটি কাজ হচ্ছে ডেটা নিয়ে, ডেটার উপর বেসিস করে। সো বিভিন্ন ধরনের ডেটা কালেকশন টাইপের বা ডেটা ডেটা রিলেটেড কাজ আমাদের করতে হবে। সো এই মডিউলের মধ্যে আমরা টোটাল 3টা ক্লাস পাবো। একটা হচ্ছে ওয়েব রিসার্চ এন্ড স্প্রেডশিট, যদিও এখানে 2টা টপিক 2টা, একটা হচ্ছে ওয়েব রিসার্চ আর একটা হচ্ছে স্প্রেডশিট। ফোর্থ ক্লাসের টপিক 2টা। 5 নম্বর ক্লাসটা হবে ফাইল কনভার্সন। ফাইল কনভার্সন এটাও মোটামুটি অনেক ওয়েল নোন একটা টপিক। ফাইল কনভার্সনের কাজটা কি একটু শর্টলি বলি। ফাইল কনভার্সনের কাজ হচ্ছে বেসিকলি একটা পার্টিকুলার ফরম্যাটকে অন্য একটা ফরম্যাটে কনভার্ট করা। ধরেন আপনি পিডিএফ ফাইল, মানে আপনার ক্লায়েন্ট হয়তো বা পিডিএফ ফাইল চাচ্ছে, বাট আপনার কাছে হয়তো বা ইমেজ ফাইল আছে। সো ইমেজ ফাইলটা কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয়, এই টপিকটাই মূলত হচ্ছে ফাইল কনভার্সনের কাজ। এন্ড 6 নম্বর টপিকটা হবে ডেটা মাইনিং, ডেটা কিভাবে খনন করতে হবে, মাইন করতে হয়, এই জিনিসটা আমরা দেখবো 6 নম্বর ক্লাসে। সো ক্লাস নাম্বার 4 থেকে নিয়ে 6 পর্যন্ত হচ্ছে এই 3টা টপিক আমরা পাচ্ছি। দেন আসবে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চ এন্ড কন্টেন্ট রাইটিং এবং লিড জেনারেশন। এই দুটো মোটামুটি ইম্পর্টেন্ট একটা সেক্টর ডিজিটাল ডেটা এন্ট্রি। ইনফ্লুয়েন্সার রিসার্চ এন্ড কন্টেন্ট রিরাইটিং, এটার কাজটা মোটামুটি মার্কেট প্লেসে ইদানিং ভালোই পাওয়া যাচ্ছে যতটুকু আমি দেখতেছি। এন্ড লিড জেনারেশন, ডেটা এন্ট্রির মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যদি কোনো সেক্টর থাকে সেটা হচ্ছে লিড জেনারেশন, লিড কালেক্ট করা। অনেকে আবার জানেন না যে লিড অ্যাকচুয়ালি কি। লিড জিনিসটা হচ্ছে মানুষের পার্সোনাল ইনফরমেশন বা বেসিক কিছু ইনফরমেশন, যেমন ধরেন কারো নাম, নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, পাসপোর্ট আইডি, এনআইডি নাম্বার, ইত্যাদি ইত্যাদি। সে কোন ডেজিগনেশনে জব করতেছে, কোন কোম্পানির জন্য জব করতেছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোকে মূলত বলা হয় লিড। সো লিড জেনারেশন হচ্ছে ডেটা এন্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর, যেই সেক্টরের কাজ কিনা সবচেয়ে বেশি পাওয়া যায়। লিড জেনারেশন আবার বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ফরম্যাটের হয়, যেমন বি2বি লিড জেনারেশন, বি2সি লিড জেনারেশন। এছাড়াও আরো কয়েকটা ফরম্যাট হয়, যেমন বি2ডি। বি2বি এর বিষয়টা কি? বি2বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। মানে ধরেন আপনি একটা বিজনেস অর্গানাইজেশন, আপনি যাদের লিড চাচ্ছেন বা যাদের লিড কালেক্ট করতে চাচ্ছেন তারাও একটা বিজনেস অর্গানাইজেশন, এটা হচ্ছে বি2বি। আরেকটা হচ্ছে বি2সি। বি2সি এর কাজটাকে, আপনি একটা বিজনেস অর্গানাইজেশন এবং আপনি কনজিউমার অথবা কাস্টমারদের ইনফরমেশন চাচ্ছেন, তাহলে সেটা হবে বি2সি, বিজনেস টু কনজিউমার অথবা কাস্টমার। ঠিক আছে? তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের লিড জেনারেশনই থাকে। সেগুলা অবভিয়াসলি মডিউলের মধ্যে দেখতে পাচ্ছেন না, বাট এগুলো আমি ক্লাসের মধ্যে আপনাকে দেখাই দিব। তো ক্লাস 7 আর টপিক হচ্ছে এগুলো। এন্ড 9 নম্বর ক্লাসের টপিক, এটা একটা ক্রিয়েটিভ ক্লাস আমরা বলতে পারি। ক্রিয়েটিভ ক্লাস কেন বললাম? এটা একটা ডিজাইন রিলেটেড ক্লাস। ক্যানভা ডিজাইন, অনেকে হয়তো বা ক্যানভা দিয়ে কাজ করেছে, অনেকেই করেছেন, আমি এটা জানি, কারণ ক্যানভা অনেক ইজি একটা সফটওয়্যার বোঝার জন্য। যারা জানেন না তাদেরকে একটু বলি, ক্যানভা জিনিসটা মূলত হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস এডিট করতে পারি, যেমন ধরেন লোগো, ব্যানার, কভার, পোস্টার, টি শার্ট ডিজাইন করতে পারি, ফ্লেয়ার ডিজাইন করতে পারি, লিফলেট ডিজাইন করতে পারি।
এছাড়া আরো অনেক কিছু আমরা ডিজাইন করতে পারি শুধুমাত্র ক্যানভাটা ব্যবহার করে। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে ভাই আমরা তো হচ্ছে ডেটা এন্ট্রি শিখবো, তাই না? আমরা কেন এই ডিজাইনিং এর মধ্যে যাচ্ছি? ভ্যালিড একটা প্রশ্ন, কিন্তু হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, অনেকে আবার মার্কেট প্লেস চেনেন না। হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গা থেকে কিনা আমরা ইন্টারন্যাশনাল কিছু কিছু ক্লায়েন্টস আমাদের জন্য কালেক্ট করার চেষ্টা করব। তো মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে যাব তখন একটা জিনিস আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। সেলফ ব্র্যান্ডিং এটা অনেক ইম্পর্টেন্ট। সেলফ ব্র্যান্ডিং এর জন্য কি লাগবে? আপনার নিজের একটা আইডেন্টিটি লাগবে, নিজের একটা ব্র্যান্ড লাগবে। তো যখন আপনি একটা নিজের ব্র্যান্ড তৈরি করতে যাবেন তখন অবভিয়াসলি সেই ব্র্যান্ডের একটা লোগো লাগবে, তাই না? এখন চাইলে আপনি একটা গ্রাফিক ডিজাইন হায়ার করে এই লোগোটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে, করতেই পারেন, বাট এটা তো আসলে টাকা লাগবে করতে। তো নিজেরটা যেহেতু নিজে ভালো করে করতে পারেন, সেই জন্য মোটামুটি আমরা এই ক্যানভা ডিজাইনটা শিখবো। এন্ড ক্যানভার কাজ শুধুমাত্র যে এই একটা জায়গায় এরকম কিন্তু না। আপনি ক্যানভা শিখে বা ক্যানভার থ্রুতে আরো অনেক কিছুই করতে পারবেন। যেমন ফাইবারে যখন আমরা কাজ করতে যাব সেখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন পড়ে আমাদের, সেটাকে বলা হয় গিগ। আমাদের 9 নম্বর ক্লাসের টপিকে এটা ক্যানভা ডিজাইন এন্ড গিগ প্রিপারেশন। এই গিগ জিনিসটা কি? গিগ মূলত হচ্ছে কাইন্ড অফ ভিজিটিং কার্ডের মতো বলতে পারেন। আপনি যে মার্কেট প্লেসে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসটা অ্যাকচুয়ালি একটা গিগ আকারে বা একটা ডিজাইন আকারে আমাদের তুলে ধরতে হবে কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে। তো সেই গিগটা তৈরি করার জন্য আমাদের ডিজাইন জানা প্রয়োজন বা আবশ্যক। তো সেই জিনিসটার জন্য মোটামুটি আমরা ক্যানভাটা শিখবো। এবং 9 নম্বর ক্লাসের টপিক মূলত হচ্ছে ক্যানভা। 9 নম্বর ক্লাসটা পুরোটাই আসলে ক্যানভার উপরেই হবে। আর 10 নম্বর ক্লাস এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, ক্লায়েন্ট কমিউনিকেশন। কিভাবে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। ফাইবার জিনিসটাকে চিনি আমরা সবাই, না চিনলেও সমস্যা নেই, আমি বলে রাখি। ফাইবারটাই মূলত হচ্ছে একটা মার্কেট প্লেস। পৃথিবীতে শুধুমাত্র ফাইবার না, এরকম আরো অনেক ধরনের মার্কেট প্লেস আছে, যেমন ধরেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, কে ওয়ার্ক, এসইও ক্লার্ক, আরো এরকম অনেক কিছু আছে, অনেক মার্কেট প্লেস আছে। তো তার মধ্যে থেকে ফাইবারটা চুজ করার কারণটা কি? সর্বপ্রথম রিজন হচ্ছে ফাইবারটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, আপাততর জন্য। কেন আপাততর জন্য বললাম? কারণ আর যে দুইটা বহুল পরিচিত মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার.কম এবং আপওয়ার্ক, সেই দুইটা মার্কেট প্লেস অ্যাকচুয়ালি কাজ করে বিড সিস্টেমে। দেখেন, মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেস এই দুইটা সিস্টেমেই কাজ করে, একটা হচ্ছে বিড সিস্টেম আর একটা হচ্ছে গিগ সিস্টেম। এই বিড সিস্টেম আর গিগ সিস্টেমের পার্থক্যটা একটু ক্ল্যারিফাই করি। হোয়াট ইজ বিড? বিড মানে হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টকে পিচ করবেন আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। আপনি হয়তো বা এরকম একটা অফার লেটার তৈরি করবেন, তৈরি করে আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন। ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে বা আপনার কথা শুনে যদি তার কনভিন্সিং মনে হয়, সেক্ষেত্রে সে আপনার কাজটা দিবে। এটা হচ্ছে বিড সিস্টেম। তো ফ্রিল্যান্সার.কম এবং আপওয়ার্ক এই বিড সিস্টেমটা মেনে চলে। এবং যখন আপনি ফ্রিল্যান্সার অথবা হচ্ছে নাম কি, আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনাকে কিছু ফ্রিতে বিড দিয়ে দেওয়া হবে। বিট ইউজুয়ালি মানে কেনা লাগে, এই মার্কেট প্লেস গুলোতে বিট কিনতে হয়। তো বিট অ্যাকচুয়ালি এক সময় ফ্রি ছিল। ফ্রি ছিল বলতে এখনো ফ্রি আছে। আপনাকে মান্থলি হয়তো বা 30-40টা বা আই গেস 70টার মতো বিট দেওয়া হয় আপওয়ার্কে। এগুলোকে ইউজুয়ালি আপওয়ার্কের ভাষায় কানেক্ট বলা হয়। তো 60-70টা কানেক্ট আপনি পাবেন। আপনি 60-70টা কানেক্ট ব্যবহার করে 4টা থেকে 5টা জবে হয়তো বা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাজ আ নিউ ফ্রিল্যান্সার এই 4টা 5টা জবে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি আপনি কোনো রেজাল্ট আনতে পারবেন না। এবং বিট যদি বলেন আমি যে ভাই আমি বিট কিনবো, হ্যাঁ আপনি কিনতে পারেন, কোনো সমস্যা, কিন্তু বিটও এক্সপেন্সিভ। কিরকম এক্সপেন্সিভ? আপনি $12 দিয়ে, সর্বনিম্নটাই বলতেছি, $12 দিয়ে হয়তোবা কিনতে পারবেন আই গেস 1000 বা 1100-র মতো কানেক্ট। তো এটা মোটামুটি অনেক এক্সপেন্সিভ, সবাই হয়তো বা এটা পোষাতে পারবে না। তো দেখা গেছে এই কারণেই আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কম এই মার্কেট প্লেস গুলো বিগিনার স্টুডেন্টদেরকে আমি দেখাইনি। একবার যখন আপনি ফাইবার একটা ভালো পজিশন গ্র্যাব করতে পারবেন, আপনার ফাইবার থেকে একটা ভালো স্টেবল আর্নিং আসতে থাকবে, তখন আপনি হয়তো বা ওই আর্নিংটাকে ব্যবহার করে আদার্স মার্কেট প্লেস গুলোর মধ্যে থেকে আপনি বিট বা কানেক্ট কিনে কাজ করতে পারেন। বাট ফার্স্ট অফ অল আমরা ফাইবারের মধ্যে যাব।
এন্ড আরেকটা বড় রিজন হচ্ছে ফাইবারটা চুজ করা, সেটা হচ্ছে আমি যখন আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি আমি শুরু করছিলাম ফাইবার দিয়ে। তো আমি ফাইবারের এ টু জেড সবকিছুই একদম মুখস্থর মতো আমার। ফাইবার হচ্ছে আমার খুবই পছন্দের একটা মার্কেট প্লেস। তো যেহেতু আমার ফাইবারের উপর নলেজটা সবচেয়ে বেশি, তো এই কারণে আমি আমার স্টুডেন্টদের সেটাই দেখাই। ঠিক আছে? তো টোটাল হচ্ছে আপনাদের 10টা ক্লাস, এবং এই 10টা ক্লাস আপনারা এইভাবেই মোটামুটি ডেকোরেটেড পাবেন। তো এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ আপনাদের কোর্সের, কিভাবে আপনাদের কোর্সটা হবে, কোন দিন কি কি ক্লাস আপনারা করবেন, সবকিছুই মোটামুটি এটার মধ্যে ডিসক্রাইব করা আছে। এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব। এই ফাইলটার থ্রুতে মোটামুটি আপনি জিনিসটা আরেকটু স্টাডি করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এমনিতে? এতক্ষণ পর্যন্ত যতটুকু কনভারসেশন আমাদের হলো এটার রিলেটেড বা এর উপর বেসিস করে কোনো প্রশ্ন কারো? ভাই, যেগুলো লাইভ ক্লাস হবে পরবর্তীতে কি আপনি এই রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিবেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছেন, সবাইকে একটু এটা ক্লিয়ার করে দিই আমি। আপনাদের প্রত্যেকটা ক্লাসই আসলে রেকর্ডের অবস্থায় থাকবে। ঠিক আছে? আপনারা আজকের ক্লাসটা থেকে নিয়ে শুরু করে একদম 10 নম্বর ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাসে আছে সবগুলোর রেকর্ডিংই আপনারা পাবেন। কোথায় পাবেন? আপনারা যখন ক্লাসটা শেষ করবেন আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা দেখছেন এটা? জি। আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে এই রেকর্ডিং গুলো আপলোড করে দেওয়া হয় আপনাদের ক্লাস শেষে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং পাবেন ঠিকই, কিন্তু আরেকটা জিনিস একটু সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে রেকর্ডিং পাবেন ঠিক আছে, কিন্তু রেকর্ডিং এর উপর ভরসা করে যদি আপনি চলেন এটা কিন্তু ঠিক হবে না। কারণ লাইভ ক্লাসে যে জিনিসটা আপনি জানতে পারবেন রেকর্ডেড ক্লাসে সেই জিনিসটা আপনি পাবেন না। আপনি প্রশ্ন করতে পারতেছেন না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমি ক্লাসের রেকর্ডিংটা অন করি তার আগেই দেখা গেছে আমি এমন কিছু কিছু কথা বলে ফেলি যেটা কিনা আপনি মিস করে ফেলছেন, কারণ সেটা রেকর্ডিং এর মধ্যে নেই। রেকর্ডিং অন করার আগে আমি অনেক কথা বলে ফেলছি। অনেকের হয়তো বা দেখা গেছে আমি প্রত্যেকটা ক্লাস শুরুতেই স্টুডেন্টদের কিছুটা সময় দিই, প্রিভিয়াস ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো তাদের সাথে একটু ডিসকাস করার জন্য। তো দেখা গেছে সেই জিনিসগুলো আপনারা পাবেন না, কারণ ওই সময়টা পর্যন্ত রেকর্ডিং অন করা হয় না। সো এটাই আমি আপনাদের বলবো যে ক্লাসে অবশ্যই জয়েন করবেন। হ্যাঁ, আমরা সবাই মানুষ, কিছু না কিছু সমস্যা হয়তো বা সবার থাকতে পারে, বাট যথাযথ সম্ভব ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। কেউ রেকর্ডিং এর উপর শুধুমাত্র ভরসা করে থাকবেন না, এটা একটু সবাইকে জানায় রাখি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ক্লাসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনারা মোটামুটি 8টা 45 থেকে 9টার মাঝখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন। সো এই জিনিসটা নিয়ে কারো কোনো টেনশনের কোনো রিজন নাই। অনেকেই দেখা গেছে যে পেজে নক করেন বা প্রশ্ন করেন যে আজকে ক্লাস হবে নাকি। যদি কোনো প্রকার নোটিশ না দেওয়া হয় যে আজকে ক্লাস হচ্ছে না, এমন যদি কোনো নোটিশ না পান, তার মানে অবশ্যই ক্লাস হবে। সো এটা ডেইলি প্রশ্ন করা আপনাদের লাগবে না যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না। এবং ক্লাসেরও কয়েকটা রুলস এন্ড রেগুলেশনস বলে দিই। সবাই ক্লাসে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি কথা বলতেছি ওই সময়টাতে না। আপনারা সকলে সবার মাইকটা অফ রাখবেন, যেহেতু আমরা এমন একটা সময় ক্লাস করি যেই সময়টাতে কিনা অ্যাকচুয়ালি সবাই বাসায়। তো দেখা গেছে কি বাসার এক্সেস যে কিছু নয়েজ আছে সেই নয়েজ গুলো ক্লাসের মধ্যে চলে আসে। এন্ড আপনি যেহেতু এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় পাবেন, তার মানে রেকর্ডিং এর মধ্যেও কিন্তু সেম নয়েজটা চলে আসবে। তো আপনি ক্লাস দেখেও সেই জিনিসটা বুঝতে পারলেন না, আর ভিডিও দেখেও সেই ক্লাসটা বুঝতে পারলেন না। তো নিজের জন্য হোক বা অন্যের জন্য মাইকটা ইউজুয়ালি একটু অফই রাখার চেষ্টা করবেন, যদি কোনো প্রশ্ন না থাকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা সিম্পলি আপনার মাইকটা অন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন শেষে আবার মাইকটা আপনারা অফ করে দিবেন। আচ্ছা, এখনই প্রশ্ন করার দরকার নেই, এখনই হ্যান্ড রেজ করার দরকার নেই, আমি আপনাদের কাছ থেকে সময় নিব আপনাদের প্রশ্ন করার। ঠিক আছে? ওকে, তো এগুলো একটু জাস্ট একটু ফলো করে চলবেন ক্লাসের মধ্যে, কারণ যেহেতু এটা রেকর্ডেড অবস্থায় থাকবে, রেকর্ডিং এর মধ্যে যাতে নয়েজটা না আসে। আচ্ছা, আর এটা আমি এই মডিউলটা আপনাদের আমি দিয়ে দিব, আপনারা একটু টুকটাক রিসার্চ করে নিতে পারেন যদি কারো কোনো কিছুর উপর রিসার্চ করার লাগে। ওকে, এখন প্রশ্ন করতে পারেন আপনারা চাইলে ফোন দিয়ে। মানে আমাদের যে বলেন। হবে এই ক্লাস কোন দিন হবে? এই ক্লাসটা এই ক্লাসটা কোন দিন হবে? আজকে একটা হয়েছে, আর মানে পরবর্তীটা কোন দিন হবে এটা একটু বললে একটু আপনাদের বুঝতে পারতাম। অ্যাডমিশনের সময় কি এই জিনিসটা বলে দেওয়া হয়েছিল যে ক্লাসের শিডিউলটা আপনাদের কবে কবে জানানো হয়েছিল? সপ্তাহে সপ্তাহের ভিতরে এটা বলছে, কিন্তু কোন দিন সেটা বলে নাই।
আচ্ছা আচ্ছা, বলে না এটা তাহলে। অন্য কাউকে কি জানানো হয়েছিল এটা? এই যে এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ, সবাই অ্যাড আছেন না এই গ্রুপটার মধ্যে? জি ভাইয়া আছি। এই যে কভার ফটোটা চেক করছেন, এখানে কিন্তু সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। ক্লাস কবে কবে? সোমবার বৃহস্পতিবার রাত 9টা থেকে। এবং এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রকার সমস্যা হয় সেটার জন্য। এবং আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 113। ঠিক আছে, সো সব ইনফরমেশনই এইখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। ভাইয়া একটা কথা, যদি আমাদের সোমবার এবং বৃহস্পতিবার ক্লাস হয়, তাহলে আজকে যে ক্লাস, যেটা মানে পরবর্তী কি বৃহস্পতিবার আচ্ছা, ক্লাস হবে এটা আমাদের? আমি একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে এটার পর আজকে হচ্ছে আমাদের অফিসিয়াল ফার্স্ট ডে, সো এই কারণে আসলে আজকে ক্লাস হচ্ছে। বাট আপনাদের যে নেক্সট ক্লাসটা হবে, নেক্সট ক্লাস কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার শিডিউল অনুযায়ী হবে। তো ইউজুয়ালি নেক্সট শিডিউল অনুযায়ী ক্লাসটা পরে হচ্ছে 4 তারিখ, বাট এটা 4 তারিখ হবে না। আপনাদের নেক্সট ক্লাসটা পড়বে হচ্ছে 11 তারিখ। কিছু অফিসিয়াল রিজনে আপনাদের ক্লাসটা কিছুটা ডিলে হচ্ছে, বাট একদম 11 তারিখ থেকে ফ্লুয়েন্টলি আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। এরপর আর মোটামুটি কোনো গ্যাপ পাবেন না। তো নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখ। ঠিক আছে? আচ্ছা, নাহিদা সুলতানা ম্যাম, বলুন, আপনি হ্যান্ড রেজ করেছেন। ভাইয়া, আমি হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে অ্যাড নাই প্রথমত। যদি দ্বিতীয়ত হচ্ছে মানে যদি আপনাদের ক্লাস মধ্যে হচ্ছে রেকর্ডেড ক্লাস, যখন আমরা মানে দেখবো, দেখার পরে যদি মনে হয় যে না আমার এখানে কোনো একটা কোশ্চেন আছে, এটা কি পরবর্তী ক্লাসে করা যাবে? স্বাভাবিক, আপনি যে মানে স্কুলে কি করেন, কোনো কিছু একটা বুঝতে পারলেন না, পরের দিন এসে স্যারের সাথে ডিসকাস করেন, তাই না? একই সিস্টেম। আমি প্রত্যেক দিন ক্লাসের শুরুতে, আজকে হিসাব অন্যরকম, নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা দিন ক্লাসের শুরুতে আমি আপনাদের কিছু সময় দিব। যতটুকু সময় আপনাদের লাগে অতটুকুই দিব, কোনো সমস্যা নেই। সো যাদের যাদের প্রবলেম গুলো থাকবে এগুলো আপনারা নোট করবেন একটা জায়গায়, একটা খাতায় নোট করে রাখবেন। যখন আমরা ক্লাস শুরু করব তার আগে আপনারা এই প্রবলেম গুলো আমাকে বলবেন যে আপনি কোন কোন জায়গায় ফেস করছেন বা আটকে গেছেন। সেই প্রবলেম গুলো সলভ করে দেন নেক্সট ক্লাসে মুভ করা হবে। ঠিক আছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনি যে ফেসবুক গ্রুপে নাই, আপনি কি করবেন? আপনি যার থ্রু অ্যাডমিশন নিচ্ছেন অথবা হচ্ছে ফ্রিল্যান্সিং পাঠশালার, আপনি ফেসবুক পেজে নক করে জিজ্ঞেস করতে পারেন যে আপনাকে কেন এখনো অ্যাড করা হয় নাই। বা যদি সামহাও হয়তো বা তাদের যদি কোনো মিস্টেক থেকে থাকে তারা এটা অ্যাড করে দিবে। ঠিক আছে, সো জানাই দিন তাদের। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, লাভলি। আমার হুম আমার হুম, একটা প্রবলেম আছে। বলেন। বৃহস্পতিবার ক্লাস করতে পারবো, সোমবার দিন ক্লাসটা করতে পারবো না। এটা তো স্যার আপনার পার্সোনাল প্রবলেম। আপনাদের ওই ক্লাসের তো, শিডিউল হচ্ছে সোমবার বৃহস্পতিবার। এখন আপনি যদি সামহাও সোমবারের ক্লাসটা মিস করেন, এটা তো অ্যাকচুয়ালি আমরা কিছু করতে পারবো না আমাদের এন্ড থেকে। চেষ্টা করবো, কিন্তু যদি কোনো প্রবলেম হয় তাহলে পরবর্তী ক্লাসে আর প্রবলেম কি আমি রেকর্ডিং সলভ ক্লাস করে দিব, দেখে। প্রবলেম আমি সলভ করে দিব, বাট এই প্রবলেমটার অ্যাকচুয়ালি ইউজুয়ালি তেমন কোনো সলিউশন থাকে না যদি আপনি পার্সোনাল কোনো কারণে ক্লাসটা না করতে পারেন। আমি তো সেটা বলি, আমি বলছি যে আমি মানে সবাই ক্লাস যদি চেষ্টা যদি না করতে পারি, তাহলে আমি রেকর্ডিংটা দেখবো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি পরবর্তী মানে বৃহস্পতিবার যে ক্লাস, ওই ক্লাসে মানে আলোচনা করে আমি সমাধান করা যাবে আর কি। হ্যাঁ, সেটা আমি করে দিব, সমস্যা নাই, বাট এটাও খেয়াল রাখবেন যতটা সম্ভব ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকার, যতটা সম্ভব আর কি। আচ্ছা, লাভলি ম্যাম, আপনি কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা যে অথবা হচ্ছে আপনার ফাইবারের যে গিগটা হচ্ছে ওটা তৈরি করার জন্য চ্যাট জিপিটি অথবা হচ্ছে জিমিনি এটা ব্যবহার করতে পারবো? করতে পারবেন, আনলেস আপনার ডিজাইন মানে সেই জায়গাটাতেও আপনার কিছু না কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন পড়বে। সো কাস্টমাইজেশন গুলো করতে পারলে হ্যাঁ আপনি সেটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্যার ফোন দিয়ে করা যাবে? আচ্ছা, এটাতে আমি একটু মানে আসতেছি। যদি বলেন গিগের বিষয়টা ফোন দিয়ে করা যাবে নাকি, হ্যাঁ এটা আপনি করতে পারবেন, 100%ই করতে পারবেন।
না না, যে কোর্সটা আমি করতেছি মানে ডাটা এন্ট্রি, সেটা কি আচ্ছা, ফোন দিয়ে করা যাবে? এই বিষয়টাতে আমি একটু সবাইকে ক্লারিফাই করে দিই। সেটা হচ্ছে, হ্যাঁ, ডেটা এন্ট্রি কোর্সটা ফোন দিয়ে করা যায়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, দেখেন, ফোনের একটা লিমিটেশন আছে। আপনি চাইলেই ফোন দিয়ে সবকিছু করে ফেলতে পারবেন না। ধরেন ফোনের মধ্যে তো ক্যামেরাও থাকে, তাই না? কিন্তু ফোন কি ক্যামেরার জন্য তৈরি করা হয়েছিল আসলে? না। ফোনের অ্যাকচুয়াল কাজ কি? ফোনের অ্যাকচুয়াল কাজ হচ্ছে কমিউনিকেশন করা। সো আপনি যে কোনো প্রকার কমিউনিকেশন ফোন দিয়ে করতে পারেন। আপনি টুকটাক ক্যামেরাও ইউজ করতে পারেন, টুকটাক আপনি ফ্রিল্যান্সিং এর কাজেও ব্যবহার করতে পারবেন। সবকিছু আপনি টুকটাক করতে পারেন, কিন্তু যদি বলেন 100% ফোন দিয়ে কি সবকিছু করা পসিবল, তাহলে উত্তরটা হচ্ছে না। 100% আপনি সবকিছুই ফোন দিয়ে করতে পারবেন না। 100%-এর কথা যদি বলেন, 100% এটা হয় না, কারণ ফোনের একটা লিমিটেশন থাকে। বাট আমি আপনাদের এতটুকু বলবো, যারা কিনা আপনারা ফোন দিয়ে করতে চাচ্ছেন, আপনারা করতে থাকেন। আপনারা তো এটা বুঝবেন যে কি আমার কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে বা আমি কোন জায়গায় আটকে যাচ্ছি। সেই জিনিসগুলো আপনারা এভাবে শিখে রাখেন বা দেখে রাখেন, ভিডিওগুলো এভাবেই দেখে রাখেন যাতে মুখস্থর মতো হয়ে যায়। আপনি ফোন দিয়ে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করেন। এমন না যে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় না, ফোন দিয়ে অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করা যায়। আপনি ফোন দিয়ে আস্তে আস্তে শুরু করেন। একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আর্ন করার পর সেই আর্নিং এর টাকাটা আপনি পিসিতে ইনভেস্ট করেন, দেন একটা পিসি নিয়ে আরো ভালোভাবে কাজ করেন। একটা ফোনের মধ্যে ডিসপ্লে সাইজ থাকে সর্বোচ্চ গেলে 6 থেকে 6.5 ইঞ্চি। একটা কম্পিউটারের সর্বনিম্ন সাইজই হচ্ছে, ডিসপ্লে সাইজই হচ্ছে 19 ইঞ্চি। তো একটা 19 ইঞ্চি ডিসপ্লেতে আপনি যেই যেই মাল্টিটাস্কিং গুলো করতে পারবেন, ফোনে কিন্তু সেটা আপনি পারবেন না। একটু খেয়াল রাখবেন এই জিনিসটা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্তা আক্তার ম্যাম, বলুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, বলুন। কোন ক্লাসে যখন আমি একটা প্রবলেম ফেস করব, সেটার জন্য কি আমার পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? আপনি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিনিসটা জানাতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব ভালোভাবে সলভ করা যায় না। এই জিনিসগুলো একটু দেখে দেখে বুঝে বুঝে সলভ করতে হয়। সো প্রবলেম আপনি শেয়ার করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে, বাট প্রত্যেকটা প্রবলেম অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে সলভ করা পসিবল হয় না। ধরেন আমি ক্লাসে রেকর্ডের ক্লাসটা শুনলাম, একটা জিনিস জানতে মন চাইলো, সেটার জন্য আমার হয়তো 3 দিন অপেক্ষা করা লাগবে। এখন সেটা কি কেমন হবে বুঝতেছি না। আমি 3 দিন পরে এটা জানতে পারবো, সলভ করতে পারবো, আমি তো এই এই জন্য বিষয়টা আপনাকে জিজ্ঞেস ক্লিয়ার করছি। করলাম যে প্রত্যেকটা প্রবলেম হোয়াটসঅ্যাপের উপর বসে বসে সলভ করা পসিবল না। যেই প্রবলেমগুলো হোয়াটসঅ্যাপে সলভ করে দেওয়া যাবে সেগুলো আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে সলভ করে দিব আপনাকে। বাট কিছু কিছু প্রবলেমের জন্য অবশ্যই আপনার একটু অপেক্ষা করতে হবে। জি, বুঝতে পারছি। ওকে। নাদিয়া সুলতানা ম্যাম, আপনি আর কোনো প্রশ্ন করতেছেন? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপে তো হচ্ছে মানে মেসেজ তো অফ করা, তো কোনো প্রয়োজনে আপনাকে হোয়াটসঅ্যাপ কিভাবে করবো আমরা? ইউজুয়ালি প্রবলেমের যদি কোনো বিষয় থাকে সেটা অবশ্যই আপনারা আমার সাথে কথা বলবেন। তো সেখানে আমার হোয়াটসঅ্যাপটা আছে, আজকের যে ক্লাসের লিঙ্কটা পাবলিশ করা হয়েছে সেই লিঙ্কটা যে হোয়াটসঅ্যাপটা থেকে দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো সেই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। ইউজুয়ালি মেসেজ অপশনটা অফই করা থাকে। কেন অফ করা থাকে? অনেকেই হয়তোবা জিনিসটাকে মেনটেন করতে পারে, কিন্তু মেজরিটি স্টুডেন্টরা একটা পরিবেশ মেনটেন করতে পারে না হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে। তারা দেখা গেছে যে সারাদিন হোয়াটসঅ্যাপে কথা বলতে থাকে, সারাদিন মেসেঞ্জারে কথা বলতে থাকে। সমস্যা যেটা হয়, আমি কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল যদি আপনাদের শেয়ার করি, সেই ফাইলটা চলে যায় হচ্ছে এতটাই উপরে যে অন্যান্য স্টুডেন্টদের এটা রিচ করা অনেক কষ্টকর হয়ে যায়। কিছু কিছু সমস্যার কারণেই আপনাদের এই চ্যাট বক্সটা লক করা। বুঝাতে পারছি? জি জি, আচ্ছা। আসলাম সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন? জান্নাতুল তাহা ম্যাম, কিছু বলবেন আপনি? জি, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা যে কোর্সটা করবো এটার মধ্যে কি আমাদের ল্যাপটপের দরকার হবে?
এই বিষয়টা আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করছি। সেটা হচ্ছে 100% যদি বলেন যে করা যাবে নাকি কোর্সটা ফোন দিয়ে, এটার উত্তর হচ্ছে না। ফোন কখনোই পিসি কে রিপ্লেস করতে পারে না। এমন কিছু কিছু কাজ আছে যেই কাজের জন্য আপনার 100% ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। বাট যদি বলেন কোর্স আমি শিখতে পারবো নাকি ফোন দিয়ে, তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি শিখতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন, এবং মেজরিটি কাজে আপনি হয়তো বা করতে পারবেন, কিন্তু কিছু কিছু কাজের জন্য অবশ্যই পিসি লাগবে। এই কোর্সটার মধ্যে তাই না? জি, এই কোর্সটার মধ্যে হয়তো এখন না বাট নেক্সট টাইম এটা লাগতে পারে এরকম। দেখেন ডেটা I এন্ট্রির mean, কিছু আমরা কিছু যে কোর্সটা করবো ডাটা এন্ট্রি এটার মধ্যে এখন না নেক্সট টাইম বা আমাদের পিসি লাগতে পারে না, এটা কোশ্চেন করছি। এটার কথাই বলতেছি যে আপনার যে ডেটা এন্ট্রি কোর্সটা করতেছেন এটার কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ক্লাসের জন্য পিসিটা আপনাদের লাগবে। আচ্ছা সেটা কখন এটা আপনি বলে দিবেন? এটা তো আপনি ক্লাসের মধ্যেই দেখতে পারবেন যে কোন ক্লাসটা আপনি ফোন দিয়ে করতে পারছেন, কোনটা ফোন দিয়ে করতে পারছেন না। এটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে এটা ফোন দিয়ে হচ্ছে, এটা ফোন দিয়ে হচ্ছে না। আচ্ছা এটা বুঝলাম বাট আমাকে সবাইকে বলেছে কি আমি জানি না, আমাকে বলা হয়েছে কোর্স আমি ভর্তি করার আগে আমাকে বলা হয়েছে পুরো কাজটাই আমি ফোন দিয়ে করতে পারবো। এটা আমিও বলতেছি আপনি পুরো জিনিসটাই হয়তো বা ফোন দিয়ে করতে পারবেন, কিন্তু কিছু কিছু সেক্টর আছে বা কিছু কিছু অংশ আছে এই ডেটা এন্ট্রির কাজে যেগুলোর জন্য অবশ্যই আপনার পিসি লাগবে। শিখতে আপনি পারবেন 100%, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস প্র্যাকটিসও আপনি করতে পারবেন। আর আর যেমন আর্নের কথা বলছে প্র্যাকটিস করবো আর ফোন করা যাবে না এটা। দেখেন ম্যাম, আমি আপনাকে একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝাই দিই। সেটা হচ্ছে ধরেন আপনি ফোন দিয়ে ডেটা মাইনিং এর একটা কাজ করতেছেন। আমি জানতে চাচ্ছিলাম আমি আপনার কথা আর আমি কোর্সে ভর্তি হওয়ার আগে যেভাবে বলা হয়েছিল এটা আমি কোনো পাচ্ছি না। আচ্ছা, আমি আপনাকে বিষয়টা বুঝে দিই। কোর্সে এনরোল করার সময় আপনাকে কি বলছে সেটা তো অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু আমি হচ্ছে একজন মেন্টর। আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের গাইডেন্স দেওয়া। সো এনরোলমেন্ট টিমের সাথে বা সেলস টিমের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জানি না সে আপনাকে কি এখন আপনি বলছে। যদি আমাকে ব্যাপারটা ক্লিয়ার করতেন আমি আপনাকে তাহলে ক্লিয়ার ভালো করে হতো। দিচ্ছি 100% বিষয়টা। ফোন কখনোই একটা পিসি কে রিপ্লেস করতে পারে আপনি বলেন? যদি রিপ্লেস করতে পারতো তাহলে কি বিভিন্ন অফিসে যতগুলো অফিসে আছে দুনিয়ার মধ্যে সবগুলো অফিসে কি ডেস্কের মধ্যে একটা ফোন থাকতো না? কিন্তু ডেস্কের মধ্যে কি অ্যাকচুয়ালি ফোন থাকে নাকি পিসি থাকে? অবভিয়াসলি পিসি থাকে। কারণ কি? পিসির কাজই হচ্ছে অফিসিয়াল কাজ করা। যত হাই এন্ড কাজ আছে সবগুলো পিসি দিয়ে করা হয়। হ্যাঁ, ফোনের একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বাহিরে আপনি কিছু করতে পারবেন না। সো ডেটা এন্ট্রি হয়তো বা 90 to 95% কাজ আপনি করতে পারবেন ফোন দিয়ে, বাট 5% কাজের জন্য অবশ্যই আপনার পিসি ম্যান্ডেটরি। আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার হতে যাচ্ছে একদিন আপনি ডিস্টার্ব করা অনেকগুলো কোশ্চেন করা হয়েছে আমি হুম হুম, আরেকটা লাস্ট কোশ্চেন করতে চাচ্ছি বলুন। সেটা হচ্ছে যে আহ, এই যে আমরা ফোন দিয়ে কোর্সটা কমপ্লিট করবো হুম হুম, পিসি ইউজ করলাম না কারণ আমি কোর্সের আগে ডাবল পিসি লাগবে না জাস্ট পিসিটা আমি ফোন দিয়ে রেখে দিয়েছি। এখন আপনি বলছেন ফোন দিয়ে শিখতে পারবো এবার কাজ করতে পারবো না এটা। কাজও আপনি করতে পারবেন। কিছু কিছু কাজ আছে যেগুলো ফোন দিয়ে করা পসিবল। আপনি আচ্ছা মোটামুটি এক্সপ্লেইন দেখে 95% বলে কাজ দিন পিসি লাগবে আপনি মোটামুটি 95% কাজ করতে পারবেন। 5% কাজের জন্য অবশ্যই আপনার পিসি ম্যান্ডেটরি। আর যখন পিসিটা লাগবে আপনি পিসিতে ইয়ে করছেন তখন কি করবো কারণ আমি এটা আমাদের বলে কাছে দিব। যদি পিসি নেই তখন শোনেন আমরা কি করবো শোনেন কিভাবে শিখবো? শোনেন আমি বলে দিই, যেই ক্লাসের মধ্যে যেই টপিকে আপনাদের পিসিটা লাগবে সেই টপিকটা আমি বলেই দিব যে এই কাজটা ফোন দিয়ে পসিবল বা এই কাজটা ফোন দিয়ে পসিবল না, আমি এটা বলেই দিব ক্লাসের মধ্যে। ঠিক আছে? ওকে বাট পিসি যদি রেডি না থাকে তখন কি করবো তখন পিসি যদি না আমি তো যাবে এটাই ক্লাসে বললাম ম্যাম, এরকম। পিসি যদি না থাকে আপনি ওই কাজটা সোজাসুজি করতে পারবেন না। খুবই ক্লিয়ার উত্তর।
যদি পিসি না থাকে ওই কাজটা আপনার জন্য করা পসিবল না। আমি এটাই বলতেছি যে 95% পর্যন্ত কাজ আপনি ফোন দিয়ে করে ফেলতে পারবেন, বাট যে 5% কাজটা আছে সেটা করার জন্য অবশ্যই আপনার পিসি ম্যান্ডেটরি লাগবেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, নোয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন ম্যাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ওয়ালাইকুম যেমনি আসসালাম। বলতেছেন 95% কাজ হচ্ছে করা যাবে, ওই 95% কাজ থেকে মানে ইনকামটা কিরকম আসবে? লাইক ধরেন ইনকাম হলে আমি পরে পিসিতে কনভার্ট করে নিব 5% এর জন্য। ইনকাম আসলে কি বিষয়টা, এক একজনের ইনকাম এক একজনের উপর ডিপেন্ড করে। আপনি ক্লায়েন্টের কিন্তু বিষয়টা এরকম না, ক্লায়েন্ট হচ্ছে কখনো মানে মানুষের টাকা দেখে আসবে না, কে কত টাকা চার্জ করতেছে, আপনি আপনার মতো করে চার্জ করতে পারেন। মার্কেট প্লেসের সিস্টেমে এটা যে যার যার মতো করে চার্জ করতে পারে। এখন আমি যদি বলি যেগুলো আপনার কাজগুলো শিখবেন সেগুলো করে যদি আপনি আর্নিং করতে যান তাহলে কিরকম টাকা লাগবে, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে একটা টপিক আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তো বা। যেমন এটাই খুবই একটা ইজি একটা টপিক, সেটা হচ্ছে ফাইল কনভার্সন। ফাইল কনভার্সনের কাজটা কি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পিডিএফ, ওয়ার্ড এবং এক্সেল ফাইলকে কোনো একটা ফাইল ফরম্যাটে কনভার্ট করা, এটা হচ্ছে ফাইল কনভার্সনের কাজ। এখন ধরেন এই কাজটা ফোন দিয়ে পসিবল, ঠিক আছে, 100%ই পসিবল। সো এই যে ফাইবার মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসটাই আমি আপনাদের দেখাই। ফাইল কনভার্সন লিখে আপনারাও এটা সার্চ করে দেখতে পারেন। তো ফাইল কনভার্সন লিখে সার্চ করার পর এই যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন, বা কিছুক্ষণ আগে আমি একটা জিনিস মেনশন করছিলাম সেটাকে হচ্ছে গিগ। তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত বলা হয় হচ্ছে গিগ। তো এখানে অনেকগুলো মানুষই কাজ করতেছে এবং এক একজনের প্রাইস এক এক রকম, সবাই সেম কাজটি করতেছে দিন শেষে, বাট দেখেন প্রাইসিং গুলো এক একজনের এক এক ধরনের প্রাইসিং থাকতেছে। যেমন ধরেন আমি এই লিস্ট সবচেয়ে কম যেটা $5, এটাই আমি ওপেন করে দেখাই আপনাকে, ঠিক আছে। তো তার হয়তোবা বেসিক প্যাকেজ হচ্ছে $5, বাট স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে $10, প্রিমিয়ামে হয়ে যাচ্ছে $40। অন্য একটা যদি দেখাই, বাঙালি যদি কিছু পাই তাহলে বুঝাইতে ইজি হবে। আচ্ছা এটা দিয়ে দেখুন, বাঙালি মনে হচ্ছে, হ্যাঁ বাঙালি, সুমাইয়া। সো হ্যাঁ এটা বাঙালি। তো ওনার বেসিক প্যাকেজটা শুরু হচ্ছে $20 থেকে, অ্যান্ড স্ট্যান্ডার্ডে গেলে এটা হয়ে যাচ্ছে 30, প্রিমিয়ামে হয়ে যাচ্ছে এটা 50। এখন বিষয়টা কি দেখেন, সে এখন পর্যন্ত টোটাল অর্ডার কমপ্লিট করছে 916টা অর্ডার কমপ্লিট করছে। তো আপনি যদি বেসিক প্যাকেজ হিসাব করে মানে হিসাবটা করতে চান, বেসিক প্যাকেজ তার $20 এবং সে টোটাল জব করছে হচ্ছে 916টা, তাহলে সে এখন পর্যন্ত টোটাল $18,320 সামথিং আর্ন করছে। বাংলা টাকা আপনি কনভার্ট করতে গেলে প্রায় 22 লাখ টাকার কাছাকাছি চলে যায়। তো এরকমই এক একজনের ইনকাম এক এক রকম। জিনিসটা বুঝাতে পারছি? না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে 95% যে আমার নলেজটা আছে ওটা দিয়ে আমি ইনকাম তো করতে পারবো। অবশ্যই করতে পারবেন। কিছু কিছু কাজ আছে যেগুলো কিনা ফোন দিয়ে করা 100% পসিবল। সো আপনার ফোন দিয়ে অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, লাভলি ম্যাম, জি বলুন। স্যার সরি আবার প্রশ্ন করতেছি। হ্যাঁ শিওর শিওর বলুন। স্যার এক কম্বো মার্কেট প্লেস ব্যবহার করে এই যে ইতালি অথবা জার্মানি এগুলোর প্রোডাক্ট বিক্রি করে কি ইনকাম করা যায়? আপনি তো ম্যাম অন্য লাইনের কথা জিজ্ঞেস করতেছেন, এখন এটার সাথে তো আমাদের কোর্সের কোনো সম্পর্ক। স্যার আপনি ফ্রিল্যান্সার তো এই জন্য আমি এটা জানি না আসলে, শুধু আপনি এটা বলে দিলে ভালো হয়। আহ, এই বিষয়টা সম্পর্কে আমারও খুব ভালো নলেজ নাই, যেহেতু নলেজ নাই সেই ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট র্যান্ডমলি কিছু একটা বলতে পারতেছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। তপস কুমার ভাই, জি বলুন। মাহমুদুর রহমান, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম ডাটা মাইনিং আর লিড জেনারেশন এই দুইটার মধ্যে ভাগটা। ডিফারেন্সটা, জি। ডেটা মাইনিং হচ্ছে ডেটা খনন করা,
মানে ডেটা মাইনিং অ্যাকচুয়ালি করে কিভাবে? ডেটা মাইনিং করে বিভিন্ন ধরনের বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট থেকে। আহ, দুনিয়ার মধ্যে অনেক বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এখন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে যে আমার স্পেসিফিকলি এই বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট থেকে এই পরিমাণ ডেটা প্রয়োজন। তখন আপনি সেই বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট থেকে তার প্রয়োজন অনুসারে ডেটাগুলোকে ফাইন্ড করে দিবেন। আর লিড জেনারেশন যেটা বললাম, লিড জেনারেশন বিভিন্ন ধরনের হয়, B2B ও হয়, B2C ও হয়, B2D ও হয়। B2D-টা হয়তো বা বলি নাই, B2D মানে হচ্ছে বিজনেস টু ডিস্ট্রিবিউটর। সো এইটাও এক ধরনের লিড জেনারেশন। আর B2B, B2C, B2D যে লিড জেনারেশন আপনি করেন না কেন, আপনি এখানে অ্যাকচুয়ালি র্যান্ডম কিছু মানুষের ডেটা কালেক্ট করতেছেন। মাঝে মাঝে কি আমাদের ফোনে দেখবেন চালডাল.com, ঘরেরবাজার.com বা এমন কিছু আননোন জায়গাগুলো থেকে না বিভিন্ন অফারের মেসেজ আসে না? জি স্যার। আপনি কি নাম্বার দিছিলেন জীবনে তাদের? জি, মনে হয় দিয়েছিলাম স্যার। মনে হয় দিছিলেন। অনেকেই কিন্তু দেয়নি। অনেকে না দেওয়ার কারণেও কিন্তু মাঝে মাঝে মেসেজ আসে। কেন আসে? কারণ তারা আপনার নাম্বারটা কোনো না কোনো ভাবে কালেক্ট করছে, ডেটা কালেক্ট করছে। তো এটাই মূলত হচ্ছে লিড জেনারেশনের কাজ। এবং লিড জেনারেশনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন ঢাকা শহরে সবচেয়ে দামি জায়গা কোনটা বলতে পারবেন? সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া জমির ক্ষেত্রে বলতে পারবেন ঢাকা শহরে? না স্যার, কোনো আইডিয়া নেই। এনিওয়ান? গুলশান। গুলশান? আচ্ছা, গুলশান বনানী থেকেও এক্সপেন্সিভ হলো ধানমন্ডি। ধানমন্ডিতে জমি হচ্ছে কাঠা প্রতি 3 থেকে 8 কোটি টাকার কাছাকাছি। ঠিক আছে? তো গুলশান বনানীর থেকে এক্সপেন্সিভ এখন ধানমন্ডি। যাই হোক, আমি ওই গুলশান দিয়ে এক্সপ্লেন করি। ধরেন আমি গুলশানে একটা ফ্ল্যাট বিক্রি করব 2000 স্কোয়ার ফিটের। তো গুলশানের একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিনিমাম হবে 4.5-5 কোটি টাকার নিচে না। তাও আমি একটা অ্যাভারেজ হিসাব করে রাখি যে 7 কোটি টাকার আমি একটা ফ্ল্যাট বিক্রি করব। কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে ফ্ল্যাটের দাম বেশি কম হইতে পারে। ধরেন আমি একটা 7 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করব গুলশান। এখন আমি একটা র্যান্ডম মানুষকে যদি ফ্ল্যাটটা দেখাইতে আনি যার মাসিক ইনকাম 30,000 টাকা, এখন মনে হয় সেই ফ্ল্যাটটা কিনবে? জীবনও সম্ভব না। যার মাসিক ইনকাম 30,000 টাকা, সে 2বার জন্ম নিলেও তো এই ফ্ল্যাটটা কিনতে পারবে না, তাই না? আচ্ছা, এখন ধরেন লিড জেনারেশন কোন জায়গায় আমাদের হেল্প করে? লিড জেনারেশনের মধ্যে আমি জানি যে আমি কার ডেটা গুলো নিতেছি। এখন এই ফ্ল্যাটটা আমার কার কাছে বিক্রি করতে হবে? কোনো একটা কোম্পানির এমডি, চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, HR, ঠিক আছে? এই ধরনের কিছু মানুষ, যেমন আবার ডক্টর, ইঞ্জিনিয়ারও হইতে পারে বা হচ্ছে লয়ারও হইতে পারে। এই ক্যাটাগরির মানুষদের আমি যদি সিলেক্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি, কারণ তারা ওই ফ্ল্যাটটা অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু আমি এমন মানুষের কাছে যে এটা বিক্রি করার চেষ্টা করেছি, সে জীবনও অ্যাফোর্ড করতে পারবে না। আপনি যদি দিন রাত 24 ঘন্টা তাকে মানে বলতেই থাকেন যে স্যার নেন, স্যার নেন, স্যার নেন, সে নিতে পারবে? এটা একটা এবিলিটি নেই নেওয়ার। ওই সকল জায়গাগুলোতে লিড জেনারেশনটা আপনার কাজে আসে। আপনি অ্যাকুরেট ডেটা বের করতে পারবেন লিড জেনারেশনের থ্রুতে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। যা বুঝেন নাই, আমি বুঝতে পারছি বুঝেন নাই, খুব বেশি এখন বুঝতে পারবেন না। যখন জিনিসটা দেখাবো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখে বলা বোঝানোর জিনিস না। আমি যাই বলতাছি মুখেই বলতাছি আজকে, বাট একটা ক্লাসের মধ্যে যখন আপনার প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবেন তখন এটা আপনার ইফেক্টিভলি বুঝতে পারবেন। সমস্যা নেই, ওটা দেখাতে পারতেছি। জি, তপস কুমার। হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একজন একজন করে বলুন, শেষ করুন, একজন শেষ করুন, দেন আরেকজন বলেন। স্যার আমি প্রশ্নটা করি। বলেন। ফাইবারে যখন স্কিল অ্যাড করা যায় তখন হচ্ছে ডাটা মাইনিং থাকে না, ডাটা কালেকশন থাকে, ওয়েব রিসার্চ থাকে। এক্স্যাক্টলি, কারণ ডেটা কালেকশনের মধ্যেই ওয়েব রিসার্চ পড়ে, ডেটা মাইনিং পড়ে, ডেটা রিসার্চ পড়ে, লিড জেনারেশনও কাইন্ড অফ ওই ডেটা কালেকশনের মধ্যেই পড়ে। এই সব কিছু আসলে ডেটার উপরেই পড়ে, ডেটা কালেকশনের মধ্যেই পড়তেছে এই সব কিছু। ভাই একটা কোশ্চেন ছিল। একজন একজন করে একটু শেষ করে নিন। আচ্ছা, মাহমুদুর রহমান ভাই, আপনি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তপস কুমার। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলুন ভাইয়া, আপনি অনেকক্ষণ ধরে রেস করে রাখছেন, বলুন, শেষ করুন। না শুনতেছি সবার শুনতে একটু তারপর আমি বলছি। হ্যাঁ আচ্ছা, ভাইয়া আপনি একটু হাত দেন, হ্যাঁ আপনার কথা কথাটা আমাকে বুঝাবেন। আপনার কথাটা একটু ভেঙে গেছিল, আমি কথাটা বুঝতে পারিনি। আপনার কথাগুলো মাঝে মাঝে আটকাই যায়। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হইতে পারে হয়তো বা।
বাকিরা কি ক্লিয়ারলি একটু শুনতে পারতেছেন? একটু জানেন কাইন্ডলি। জি ভাই, হ্যাঁ, ভালো শুনছি। আচ্ছা, ভাইয়া কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায়, কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, এগুলো সব শিখাইবে না? এগুলো তো দেখাই দিব। আমি যদি আপনাদের মানে শুধুমাত্র কাজ করা দেখাই দিই, কিন্তু কাজ পাবেন কিভাবে এটা যদি না দেখাই, এটা তো হচ্ছে মানে কিরকম হয়ে গেল না বিষয়টা? সবকিছুই দেখাই দিই। তারপর তো হ্যান্ডলিং করা যায়, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, এভাবে তো এটা তো একটা ধারণা বুঝিয়ে নেই আপনি, তাই না? এইটার উপর একটা ধারণা আমি দিব, কিন্তু হচ্ছে একটা বিষয় আমি বলে দিই। অনেক আইটি ইনস্টিটিউটে যেটা হয়, সবাইকে একই জিনিস বোঝানো হয়। এখন ধরেন সব ক্লায়েন্ট কি একরকম হয়? সবার চাহিদা কি এক? সবার চাহিদা কিন্তু এক না। এক একজন এক এক রকমের, এক একজনকে বুঝাইতে হবে আরেক এক এক ভাবে। ধরেন একজন $10 কাজ দিতে আসবে, কিন্তু এমনও তো মানুষ আপনার কাছে আসবে যে কিনা আপনাকে $1000 কাজ দিবে। তো তাকে আপনার ওইভাবে ট্রিট করা উচিত না। এক এক ক্লায়েন্ট হ্যাঁ, এক এক রকমের, এক এক ক্লায়েন্টকে ট্রিট করতে হবে এক এক ভাবে, এবং এক এক ক্লায়েন্টকে কনভিন্স করার সিস্টেম একরকম। হ্যাঁ। বুঝতে পারছেন? সো জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়। তো এগুলো আমি একটু আলাদা আলাদা ভাবেই বুঝাই, আমার বোঝানোর সিস্টেম একটু ডিফারেন্ট। আমি ওভাবে বুঝাই দিব, এটা সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তারপরে জিনিস লোকেশন হুম, সমস্যা নেই, দেখাই দিব। মাহমুদুল হাসান ভাই, জি বলুন। ভাই, ফ্রিল্যান্সিং এর জন্য কোন কোন দুই সাইটটা বেশি জনপ্রিয় আর কোন সাইটের মধ্যে বেশি লেনদেন হয়? কোন সাইটটা বেশি জনপ্রিয়? জনপ্রিয়র কথা যদি জি, বলি, যেমন হচ্ছে যে আপওয়ার্ক, এরকম freelancing.com আরো অনেকগুলো আছে, এখন কোনটা বেশি জনপ্রিয় আর আর কি? সবচেয়ে পপুলার হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কটা কয়েকদিন আগেও 2 নম্বরে ছিল, 1 নম্বর ছিল ফ্রিল্যান্সার.কম। বাট ফ্রিল্যান্সার.কম এর যে সমস্যাটা সেটা হচ্ছে কি, ফ্রিল্যান্সার.কম এ কোনো এক সময় বলতে আমি 2012-13 এর কথা বলতে, 2012-13 দিকে যারা যারা ঢুকছিল এই মার্কেট প্লেসটায়, তারাই দেখা গেছে এখনকার দিনে 90% কাজগুলো নিয়ে নিচ্ছে। কারণ অনেক পুরাতন ফ্রিল্যান্সার হয়ে গেছে, নতুনদের খুব একটা অ্যাকচুয়ালি কাজ পাওয়া যাচ্ছে না, টু বি অনেস্ট। তো এই কারণে হচ্ছে ফ্রিল্যান্সার.কমটা একটু পিছিয়ে গেছে। এখন আপাতত কারেন্টলি আপওয়ার্কটা 1 নম্বরে আছে, আপনি বলতে পারেন। আচ্ছা ভাই, হচ্ছে জীবন হচ্ছে যে আপনার কোনো ভুল বা কিছু হচ্ছে শিখাইলে বা মোটিভেশন দিলে ভালো হতো। মোটিভেশনের পর্যায়ে আপনি এখনো জানি না। আপনার আগে শিখবেন, শিখার মধ্যে সে না মোটিভেশন। আপনাদের জি ভাই। মোটিভেশনের, আপনার প্রত্যেকটা ক্লাসে আপনাদের মোটিভেশন দিব যতদিন পর্যন্ত আপনারা কাজ না পাইতেছেন, ওইটা কোনো সমস্যা নেই। আগে মোটিভেশনের ক্লাসে ঢুকেন আপনারা, সমস্যা ধন্যবাদ নেই। ভাই। ওকে, ওয়েলকাম। নোয়া ম্যাম, জি বলুন। ভাইয়া, কেমনে ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করলে, সাজালে ভালো মানের কনজিউমার রিচ করা যাবে, এগুলোও তো আপনারা বলে দিবেন। এটাও থাকবে, জি হ্যাঁ থাকবে এটা। এই যে, আমি এটা দিয়ে দিব, এটা আপনার একটু রিসার্চ করে নিতে পারেন, তাহলেই বুঝবেন। এই যে। আচ্ছা, ঠিক আছে তাহলে মোটামুটি। আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? আর ভাই আমাদের ক্লাসটা ওইভাবে দেওয়া আছে 2 থেকে 3 ঘন্টা, কিন্তু অনুমান কত ঘন্টা ক্লাস হতে পারে? অ্যাকচুয়ালি কি, এটা আমি একটু আপনাদের বলে দিই, এখানেও একটা বিষয় আছে। দেখেন, আপনারা কিন্তু এমন একটা জিনিস শিখতে আসছেন, সেটা কিনা হচ্ছে আপনাদের ইনকাম এনে দিবে, রাইট? ইনকামের জন্য কিন্তু মোটামুটি 90% মানুষ এখানে ইনকামের জন্যই আছে। 10% মানুষ হয়তো বা এরকম আছে যেখানে শিখতে আসছে, নতুন কিছু এক্সপ্লোর করতে আসছে, বাট 90% মানুষের গোল হচ্ছে এখান থেকে ইনকামটা বের করে নিয়ে আসা। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা 10-12 বছরের স্কুল কলেজ লাইফ পার হয়েও যে একটা 10,000 টাকার চাকরি পাবো, এটা কিন্তু হয় না। হয় বাংলাদেশে পসিবল? পসিবল না। এখন বিষয়টা কি, এটাকে আপনি কখনো সময় দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না। আপনি নিজের উপর আগে ফোকাস করেন, আগে দেখেন যে আমার একটা টপিক বুঝতে কতক্ষণ সময় লাগতেছে। অনেকের দেখবেন আধা ঘন্টাও বোঝা হয়ে যায়, অনেকের আধা দিন লাগেও আপনি হয়তো বা বুঝতে পারেন না। তাহলে তার ক্ষেত্রে শ্রমটা বেশি দিতে হয়। আর যদি বলি ক্লাস ডিউরেশন, আমি কখনো ক্লাস ডিউরেশন ওভাবে ক্যালকুলেট করি না যে 1 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস। হ্যাঁ, কিছু কিছু ক্লাস আপনারা পাবেন যেগুলো শর্ট ক্লাস, দেখা গেছে আধা ঘন্টা 45 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ক্লাস এরকমও আপনারা পাবেন 1.5 ঘন্টা 2 ঘন্টাও পার হয়ে গেছে, এমন ক্লাসও আছে। তো এই ক্লাসগুলো আসলে কি সময় দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন না। যতটুকু সময় দেওয়া দরকার আপনাদের, আমি ততটুকু সময় দিই। এখন আমি হয়তো বা দেখা গেছে একটা ক্লাস হইলো 2 ঘন্টা 2.5 ঘন্টার, আমি 1.5 ঘন্টায় করা 1 ঘন্টায় করা ছাইড়া দিলাম। লাভ কার লস কার, এটা আপনিও বুঝতে পারতেছেন, তাই না? সেইগুলো কোনো সময় দেওয়া হবে না।
আপনারা আসবেন, যতটুক সময় লাগে যে ক্লাসে ততটুক সময় আমরা ওখানে দিব। ঠিক আছে? ওকে, আদিরা ম্যাম, জি বলুন। জি, প্রশ্নটা বলতে পারেন আপনি। স্যার এক প্রশ্ন করতে পারি? বলেন। অনেকে বলে হচ্ছে লোকাল মার্কেট থেকে অনেক কাজ নিচ্ছে, এই লোকাল মার্কেট বলতে এরা কি লিঙ্কডইন কে বোঝাচ্ছে না না না, অন্য লোকাল মানে মার্কেট, অন্য কিছু আছে? লিঙ্কডইন বলেন, মার্কেট প্লেস বলেন, যেটাই বলেন, লোকাল মার্কেট যেটা, লোকাল মার্কেট হচ্ছে বাংলাদেশের মার্কেট। যেমন ধরেন ধরেন প্রাণ কোম্পানির জন্য আপনি একটা অ্যাডভার্টাইজ ডিজাইন করে দিলেন, ওটা লোকাল মার্কেটের কাজ। বুঝতে পারছেন? আমাদের যে 10টা ক্লাস আছে সবগুলো আপনি ক্লাস করাবেন? জি, সবগুলো আমিই করাচ্ছি আনফরচুনেটলি। জি ভাইয়া বলুন, আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। শিওর। কথা হচ্ছে ভাইয়া, আমাদের যেদিন যেদিন ক্লাস হবে তার ওগুলো ক্লাস কি রেকর্ড করা থাকবে? প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড অবস্থায় থাকবে। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন, কোনো কিছু জানার আছে? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যার যত বেশি স্কিল, যে যত বেশি জানে, তার ডিমান্ড মার্কেট প্লেসে তত বেশি। এটা মাথায় রাখবেন। মার্কেট প্লেসে কিন্তু জীবনে ডিগ্রি দেখে আপনাকে কাজ দিবে না, দিবে? মার্কেট প্লেস কিন্তু ডিগ্রি দেখে না, মার্কেট প্লেস দেখে আপনার স্কিল। ধরেন দুইজন মানুষ একটা জবের মধ্যে অ্যাপ্লাই করলো, সেখানে রিকোয়ারমেন্ট কিছুটা এরকম যে রিকোয়ারমেন্ট দুইজনের ক্ষেত্রে তো সেমই থাকবে, কিন্তু একজনের এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র ডেটা ডেটা কথার কথা ডেটা মাইনিং এর উপর, আর ধরেন পুরো ডেটা এন্ট্রি সেক্টরের উপরই নলেজ আছে। একটা মানুষের শুধু ডেটা এন্ট্রি সেক্টরের উপর নলেজ আছে, আরেকটা মানুষের ডেটা এন্ট্রিও জানে, গ্রাফিক্স ডিজাইনও জানে, ডিজিটাল মার্কেটিংও জানে, টুকটাক ওয়েব ডিজাইনও জানে। এখন ধরেন চাকরিটা কে পাবে? অবশ্যই যে বেশি জানে সে পাবে। কারণ কি, মানুষ তো চায় একটা মানুষ থেকে যত বেশি আউটপুট নিয়ে আসা যায়, তাই না? মানুষ কিন্তু এটাই চায়, একটা মানুষ থেকে যত বেশি আউটপুট আনা যায়। সো এটা আমি সবাইকে রেকমেন্ড করি একদম প্রথম দিন থেকে, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র ডেটা এন্ট্রি উপর ভরসা করে চলবেন না, আপনারা আরো মাল্টিপল স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন। কারণ কি, এখন কিন্তু এআই এর যুগ, এআই তো বুঝে না সবাই, এখনকার দিনে তো এটা অন্তত বুঝার কথা সবাই। সামনে এআই কিন্তু প্রত্যেকটা জিনিসকে রিপ্লেস করবে, প্রত্যেকটা জিনিসে এআই এর থ্রুতে আস্তে আস্তে রিপ্লেস হবে। সো মেজরিটি নলেজ যার কাছে থাকবে সেই মোটামুটি মার্কেটে একটু টিকে থাকবে বলতে পারেন। সো মাল্টিপল জিনিসের উপর নলেজ রাখার চেষ্টা করেন। ডাটা এন্ট্রি দিয়ে কি কোনো ডেভেলপমেন্ট করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে যাবে এটাও বলি। বাংলাদেশের মধ্যে কিন্তু মানে হয়তোবা মানুষ মুখে মুখে বলতেছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, কতটা ডিজিটাল বাংলাদেশ, এটা কি বলতে পারেন? বাংলাদেশটা আসলে কতটুকু ডিজিটাল? যতটুকু কিনা আপনি চোখে দেখতেছেন, কিন্তু যেগুলো আপনি চোখে দেখতেছেন না এগুলো মানে খুবই হাস্যকর। আপনি কথার কথা ধরেন কয়েকটা গভর্নমেন্ট অফিসে যান, দেখবেন বিশাল বিশাল আলমারির ভিতরে বিশাল বিশাল ফাইল আছে। এখন ধরেন যেটাকে বলতেছে তারা ডিজিটাল বাংলা, এখন ডিজিটাল বললে এগুলার মানে এই অবস্থা কেন? আপনি পাসপোর্ট বানাইতে দিচ্ছেন, পাসপোর্ট বানাইতে মিনিমাম সময় লাগে কত? মিনিমাম তো হচ্ছে 14 দিন, 14 দিনই বোধ হয় নাকি, ভুলে গেছি আমি বিষয়টা। যাই হোক,
না, মিনিমাম 1 উইক না, মিনিমাম হচ্ছে 14 দিন। দাঁড়ান একটু আমি এটাই দেখে, এই যে তাও আবার লাগাইছে ই পাসপোর্ট। এখন বাংলাদেশে কতটুকু ই পাসপোর্ট কাজ করে এটাও একটু দেখে নেই, দাঁড়ান। ভাই টাকা না দিলে ওইটা 1 মাসের উপরে চলে যায়। টাকা না দিলে 1 মাসের উপরে চলে যায়, হ্যাঁ কথাটা বাস্তব। ডিজিটাল বাংলাদেশ তো আসলে কিছু করার নাই। পাসপোর্ট ফিস এখানে গেছে। আচ্ছা ওকে, হ্যাঁ পাওয়া গেছে। দেখেন, রেগুলার ডেলিভারিতে যদি আপনি নেন তাহলে আপনার সময় পড়বে 15 দিন থেকে 21 দিন। তা হচ্ছে ওয়ার্কিং ডেজ, বুঝেন কিন্তু ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে শুক্র শনি কিন্তু এখানের মধ্যে বাদ নেই, তার মানে কি 1 মাস প্রায়। শুক্র শনি বাদ, ওয়ার্কিং ডেজ মানে শুক্র শনি বাদ, 15 থেকে 21 দিন। এক্সপ্রেস ডেলিভারিতে 7 থেকে 10 দিন, তাও ওয়ার্কিং ডেজ। আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দিলে 2 ওয়ার্কিং ডেজ, এটা তো শুক্র শনি বাদ। এখন কথা হচ্ছে এই যে 21 দিন সময় লাগতেছে, আমি তাও 21 দিনই ধরলাম, বাংলাদেশে একটা পাসপোর্ট বানাতে লাগে 21 দিন সময়। তার উপর কি আছে পুলিশ ভেরিফিকেশন, আরো যে কত কি আছে। এখন কথার কথা, আপনি তো এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করতেছেন তাই না? এনআইডি কার্ড আছে না আপনার? এখন ধরেন এনআইডি কার্ড থাকা সত্ত্বেও কেন এত ভেরিফিকেশন লাগবে? আমি তো বাংলাদেশেরই নাগরিক, নাকি আমি ফেক এনআইডি কার্ড বানায় আনছি? নাকি এনআইডি কার্ড বানানোর সময় ফেক এনআইডি কার্ডও বানায় মানুষ, যে এত ধরনের সিকিউরিটি মেনটেন করছে পাসপোর্টের ক্ষেত্রে, তাই না? এটা একটা বাংলাদেশের সমস্যা না? আমার কাছে তো এনআইডি কার্ড আছে, আমি বাংলাদেশের একজন নাগরিক, তারপর আবার পাসপোর্ট বানাতে গেলে এত কিসের ভেরিফিকেশন? আচ্ছা সেটাও আমি ধরলাম গেল। তারপরে কেন 21 দিন লাগবে? আমার কথা হচ্ছে কেন 21 দিন লাগবে? সবকিছু তো বানানোই থাকে, কি প্রিন্ট হয়? ই পাসপোর্টের মধ্যে কিন্তু বাইরে একটা প্লাস্টিকের এনআইডি কার্ডের মতো একটা জিনিস থাকে, এই একটা জিনিস প্রিন্ট হইতে 21 দিন সময় লাগে। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের নমুনা। এখন যদি বলি ডাটা এন্ট্রি শিখে কি কিছু করা যাবে? হ্যাঁ করতে পারবেন এগুলা। সরকারি চাকরিতে গেলে যদি আপনার ডেটা এন্ট্রি জানা থাকে, আপনাকে যে কি পরিমাণ সম্মান দিবে আপনি বলার বাইরে। লোকাল মার্কেটে ডেটা এন্ট্রির ডিমান্ডও অনেক বেশি, কারণ আপনি বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে বিলং করেন। এখানে এই স্কিলটাই অনেক ভ্যালুয়েবল স্কিল। এখন যদি আসেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোন জিনিসটা ডিমান্ডিং এটা আপনি নিজেরাও দেখতে পারেন। কিভাবে দেখবেন? এই যে গুগল ট্রেন্ডস নামের একটা জিনিস আছে, এটা হচ্ছে গুগলেরই বানানো একটা জিনিস। গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আপনি এটা জানতে পারবেন কোন জিনিসটা বর্তমানে ট্রেন্ডিং অবস্থায় আছে, কোন জিনিসটা ডিমান্ড কিরকম আছে। তো ধরেন আমি এখানে একটা জিনিস সার্চ করি, যেমন ধরেন ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি, এবার আমি এক্সপ্লোর বাটনে ক্লিক করি। তো এটা হচ্ছে ডেটা এন্ট্রি ট্রেন্ড গত 24 ঘন্টা। তো এটাকে আমি গত 5 বছর করে দিই, 5 বছরের ট্রেন্ড কিরকম ডেটা এন্ট্রি। এই দেখেন 5 বছরের ডেটা এন্ট্রি কিরকম ভাবে গ্রো করছে 2021 সাল থেকে 26 সাল পর্যন্ত। যেমন দেখেন এটা হচ্ছে জুন 2021, ঠিক আছে, এই অবস্থায় ছিল। জুন জুন না, কত সেপ্টেম্বর 2022-এ গেছে এটা পিক লেভেলে, না পিক লেভেলে যায়নি, পিক লেভেলে গেছে 23-এ, 2023-এ মার্চে একদম পিক লেভেলে চলে গেছিল ডেটা এন্ট্রিটা। এখন ধরেন এটার সাথে আমি কম্পেয়ার করব আরেকটা স্কিল, এটা হবে কথার কথা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ওকে। এখন দেখেন ডিফারেন্সটা বুঝতে পারতেছেন আপনারা? ডেটা এন্ট্রি যেই জায়গায় 5 বছর আগে যত নিচে ছিল, ডিজিটাল মার্কেটিং ততটাই উপরে ছিল, এবং এখনো স্টিল নাও ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি থেকে আগায় আছে। হ্যাঁ কিছু কিছু জায়গায় আপস এন্ড ডাউনস আছে, কিন্তু তবু ডিজিটাল মার্কেটিং এ আগায় আছে। এবং দেখেন এই যে অ্যাভারেজ, অ্যাভারেজ কিরকম, এটা হলো 27, এটা হলো 65, পার্থক্যটা ইউজ না? এটার সাথে আমি লাগাই দিলাম গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স সরি গ্রাফিক্স ডিজাইন। আপনারা নিজেরাই দেখতে পারেন, নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অবস্থা। আচ্ছা এর পাশাপাশি আরেকটা লাগাই দিই, ভিডিও এডিটিং। আচ্ছা সার্চ, এই হচ্ছে ভিডিও এডিটিং এর অবস্থা। এখন বলেন কোনটা আগে আছে? এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নীলটা হচ্ছে ডেটা এন্ট্রি, অরেঞ্জ কালারটা বা লাল কালারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রিন ইয়েলো কালারটা গ্রাফিক্স, আর গ্রিন কালারটা হচ্ছে ভিডিও এডিটিং। গত 5 বছরে কোনটার ডিমান্ড কিরকম এটা দেখাচ্ছে গুগল ট্রেন্ডস, এবং এটা বাংলাদেশ অনুযায়ী, ঠিক আছে? দেখেন বাংলাদেশ, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড করে দেন, দেখেন সারা বিশ্বে কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি এটা দেখেন। এই দেখেন বিশ্বব্যাপী ডিমান্ড কোনটার বেশি,
বুঝতে পারতেছেন? আপনাদের হাতেই আছে সবকিছু। সবকিছু ইন্টারনেটে এভেইলেবল। জাস্ট আমরা হয়তোবা জিনিসগুলা জানি না বা বুঝি না যে কিভাবে বের করতে হয় এই কারণে। এখন বলেন কোনটার ডিমান্ড কিরকম গত ৫ বছরের অবস্থান অনুযায়ী। এবং আপনি যদি আরো খুব ডিপলি দেখেন, ডিজিটাল মার্কেটিংটা এখনো টপ টপেই আছে। হ্যাঁ, এখনো টপেই আছে। ১ নম্বরে ডিজিটাল মার্কেটিং, ২ নম্বরে ডেটা এন্ট্রি, ২ নম্বরে ভিডিও এডিটিং, ৩ নম্বরে গ্রাফিক্স ডিজাইন, ৪ নম্বর হচ্ছে ডেটা এন্ট্রি। ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড অনুযায়ী বলতেছি। আমি কিন্তু কোনো কিছু বানায় বলতেছি না, মনে রাখবেন। বুঝতে পারছেন? সো কখনোই একটা স্কিলের উপর থাকা ইম্পর্টেন্ট না। মাল্টিপল স্কিল যখন আপনার মধ্যে থাকবে, আপনি একাধিক ফিল্ডের মধ্যে যেতে পারবেন। আচ্ছা, তাই আমি যদি চাই ডেটা এন্ট্রি শেষ করে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবেন। দেখেন, আপনার ডেটা এন্ট্রি দিয়ে শুরু করছেন, এটা কি এখন ভালো হয়েছে নাকি খারাপ? এখন ধরেন আমি জাস্ট ২টা মিনিটের জন্য ধরে নেন যে ডেটা এন্ট্রির ফিউচার নাই। ওকে ফাইন, ডেটা এন্ট্রির ফিউচার নাই। কিন্তু আপনি তো ডেটা এন্ট্রি পারেন না, আপনি অন্য সেক্টরে যাবেন কিভাবে? কারণ ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, ভিডিও এডিটিং শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা ওয়েব ডিজাইন শিখতে চান, এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানে ডেটা এন্ট্রিটা জরুরি। ডেটা এন্ট্রি না জানি না তো ওগুলাতে আপনি যেতে পারবেন না এমনিতেও। কারণ ডেটা এন্ট্রি হচ্ছে বেসিক। আপনি সরাসরি না শিখে আপনি ওগুলাতে যেতেই পারবেন না, মুভি করতে পারবেন না। সো এটাও অনেক ভ্যালুয়েবল কোর্স আপনাদের জন্য, এটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করেন আর গ্রাফিক্স ডিজাইন করেন, যেটাই করেন করবেন অবশ্যই। কারণ বসে থেকে তো লাভ নেই। আমি এখনো নিজেকে অনেক কিছু শিখি। আমি নিজে নিজে এখন অনেক মানে অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। আমি কিন্তু জীবনে কোনো প্রকার কোর্স করি নাই, এটা জানেন আপনার? আমি জীবনে কোনোদিন কোনো কোর্স করি নাই, কারণ যেটা কোর্সে আছে সেটা কিন্তু ইউটিউবেও আছে। কিন্তু ইউটিউবে যেটা নাই সেটা হচ্ছে একটা ধারাবাহিকতা। ইউটিউব দেখে অনেকেই শিখতে পারে না, সবার পক্ষে এটা সম্ভব হয় না। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু ছিল বাই দ্য ওয়ে সিএসসি। ঠিক আছে, যদিও সিএসসি নিয়ে অনেক কন্ট্রোভার্সি, সিএসসি নাকি ফ্রি ডিগ্রি। হ্যাঁ, এটা আমিও মানি, বাংলাদেশে সিএসসি ফ্রি ডিগ্রি, সত্যি করার কথা যেটা। বাট বিষয়টা কি, আমি যখন সিএসসি তে ভর্তি হই আমার প্রথম ২ বছর কিছুই পড়া লাগে না, কারণ ২ বছরের পর আমার আগে থেকে পড়া ছিল মোটামুটি। মানে ফিজিক্স কেমিস্ট্রির কথা বলতেছি না, কোডিং বা প্রোগ্রামিং এর কথা, এগুলো আমি মোটামুটি ২ বছরে যা শিখেছি এগুলো আমি পারতাম আগে থেকে, কারণ ওগুলো আমার ইউটিউবের মধ্যেই শেখা ছিল। জি, মাহমুদুল হাসান ভাই বলুন। ভাই আমরা সাধারণত যদি চাকরির ক্ষেত্রে বলি, কাউকে চাকরি দিতে হলে আপনার সার্টিফিকেট দেখি, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ওরা কি দেখে যাচাই করে যে আপনি কোনো কিছুতে এক্সপার্ট? এই যে স্কিল, আপনার স্কিল কিরকম, আপনার স্কিল যত ওইটা কি ভালো আপনার উল্লেখ করা থাকে ওখানে? হ্যাঁ, আপনি একটা যে সিভি কয় বছর বানাবেন না? ধরে? আপনি কি সিভি বানাবেন না একটা নিজের? সিভিতে তো উল্লেখ থাকবে আপনি কি পারেন, কি জানেন, আপনার এক্সপেরিয়েন্স কিরকম। জি। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আপনি ৫ বছরে, আমরা তো ৫ বছরে দেখলাম। আপনি ২০০৪ থেকে নিয়ে শুরু করেন, দেখেন ২০০৪ থেকে নিয়ে দিয়ে দিলাম। দেখেন ২০০৪ এ সবচেয়ে বেশি ডিমান্ড কোনটার ছিল? গেল কি? গেল হইতেছে গ্রাফিক্স ডিজাইন। ২০০৪ এ গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড অনেক বেশি ছিল। তারপর হচ্ছে ভিডিও এডিটিং, ৩ নম্বরে হচ্ছে ডেটা এন্ট্রি, এবং সবার লাস্টে কি ছিল? ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন একেবারে উল্টা হয়ে গেছে না? এই দিক হ্যাঁ। থেকে দেখেন এইদিকে একেবারে উল্টা হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং সবার টপে এখন। কারণ কি? মার্কেটিং ছাড়া কি কোনো ব্যবসা চলে? কোনো ব্যবসাই চলবে না। মার্কেটিং ছাড়া ব্যবসা চলা ইম্পসিবল। মার্কেটিং সব জায়গায় লাগবে, এবং মার্কেটিং এমন একটা জিনিস যেটা কিনা এআই ভাবতে পারবে না। এআই রিপ্লেসেবল জিনিস কিন্তু এটা না। এআই মার্কেটিং এর স্ট্র্যাটেজি ভাবতে পারে না। সো মাথায় রাখবেন, কিছু কিছু জিনিস এআই রিপ্লেস করতে পারবে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস এআই রিপ্লেস করতে পারবে। যেমন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এখন খুব খেলনার মতো হয়ে গেছে। যে কেউ একটা এখন গ্রাফিক ডিজাইন, এখন এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ভাই যদি আমরা ডেটা এন্ট্রি ছাড়াও অন্য কোনো হচ্ছে যে কোনো কিছু এক্সপ্লোর করতে চাই, তখন হচ্ছে যে আপনার কোন জবটা ভালো হয়? কারণ এখন তো সেই এআই যুগ। এআই এর যুগ বলতে হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ভিডিও এডিটিং, এগুলা রিপ্লেসেবল জব না, এগুলো সহজে রিপ্লেস হবে না। এগুলোর ডিমান্ড অনেক হাই, এবং এগুলো সামনে আরো ডিমান্ড বাড়বে। এই দেখেন, ডেটা এন্ট্রি জবস ইন দুবাই লেখা একজন সার্চ করছিল, দেখছেন রেসপন্স কিরকম? এগুলো রেসপন্সই নেই। জি ভাই, ধন্যবাদ। আপনারা গুগল ট্রেন্ডসটা ফলো করবেন। এখন ধরেন ডেটা এন্ট্রি আপনারা শিখলেন, কিন্তু ডেটা এন্ট্রি কোন সেক্টরটা আমি শিখবো? ডেটা এন্ট্রি তো অনেক কাজ, তাই না?
এখন ধরেন জি এটাও ভাই। আমরা দেখতে পারি গুগল ট্রেন্ডস দিয়ে। যেমন ধরেন আমি দেখি হচ্ছে লেটস সে লিড জেনারেশন, এক সাইডে রাখলাম লিড জেনারেশন, অপর সাইডে কথার কথা দিলাম হচ্ছে ওয়েব রিসার্চ। ওকে, সো ট্রেন্ডটা আপনি বুঝতে পারছেন কোনটা ডিমান্ড বেশি, ডিমান্ড কোনটার বেশি। আচ্ছা, এত বেশি যাওয়ার দরকার নাই, আমরা ফার্স্ট ইয়ারই দেখাই গত বছরেরটা। তো গত বছর হিসাবে লিড জেনারেশনটা আগায় আছে, ঠিক আছে। ওয়েব রিসার্চের থেকে লিড জেনারেশনটা বেশি ভ্যালুয়েবল। আবার দেখি আমরা ডেটা মাইনিং। ওকে, 2 নম্বরে হচ্ছে ডেটা মাইনিং, তাহলে ওয়েব রিসার্চ আরো পিছায় পড়ছে। এটাই আপনি গুগল ট্রেন্ডসটা আপনি ফলো করেন, সবাইকে এটা দেখাই দিলাম, আজকে থেকে এটা একটু ফলো করবেন, দেখবেন দুনিয়ার মধ্যে কোন জিনিসটা ট্রেন্ডিং এ আছে এবং এটা সামনেও ট্রেন্ডে থাকবে। এখন যেটা ট্রেন্ডে আছে এটা সামনেও ট্রেন্ডে থাকবে, এটা মাথায় রাখবেন। জি শান্ত সাহেব বলুন। আমরা যে কোর্সটা করার পরে হুম, বা আমাদের যে কাজটা করে তখন কাজটা করার পরে আমরা যে ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য আমাদের নির্দিষ্ট টাইম তো দেওয়া হবে যে কোন টাইমে কাজ করলে ক্লায়েন্ট পাবে বা কোন টাইমে কাজ করলে ক্লায়েন্টের ভালোই পাওয়া যাবে এই টাইমটা একটু মেনটেন। এগুলো তো আমি দেখাই দিব, এটা কোনো বিষয় না, এগুলো আমি দেখাই দিব। আরেকটা জিনিস দেখেন, বিগত 5 বছরের হিসাব যদি করি তাহলে কিন্তু ডেটা মাইনিংটা আগায় গেছে। ডেটা মাইনিং হয়ে গেছে 35, এটা একদম টপে আছে। তারপর লিড জেনারেশন, সবার লাস্টে হচ্ছে ওয়েব রিসার্চ। এটাই আপনি এখন বুঝতে পারতেছেন তো কোনটা নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হয়, রাইট? আপনি হয় লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, নয়তো বা হচ্ছে ডেটা মাইনিং নিয়ে কাজ করবেন। আপনার কাছে 3টা অপশন দিছে, কথার কথা মানুষ আপনাকে দিছে 3টা অপশন, যে হয় ডেটা এন্ট্রির উপর ডেটা মাইনিং এর উপর কাজ করবা, নয়তো বা ওয়েব রিসার্চ, নয়তো বা হচ্ছে লিড জেনারেশন। কিন্তু এখন কিন্তু আপনার একটা প্রপার আইডিয়া আছে যে কোনটা ডিমান্ড বেশি, যেটা ডিমান্ড বেশি আপনি সেটাই করবেন, স্বাভাবিক তাই না? সো এগুলো কিছু কিছু জিনিস নিজেরাও রিসার্চ করবেন, নিজেরা রিসার্চ করলে অ্যাকচুয়ালি কি আপনাদের বেসটা আরো স্ট্রং হইতে থাকবে। ওকে, আমি কোন ইউনিভার্সিটিতে ছিলাম? পাবলিক ইউনিভার্সিটি, সরি প্রাইভেট ইউনিভার্সিটি। আমি পাবলিকে তো চান্স পাওয়া মানুষ না, এতটুকু জানা রাখেন, আর কিছু বললাম না। প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা বলে দিই, আসানুল্লাহ থেকে করছি। যাই হোক, ওকে, আই গেস মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার। জি, জি ভাই। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের আজকের টপিকটা এখানেই রাখতেছি, খুব বেশি আর বাড়াবো না আজকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই আমার ফেসবুকে চাইলে অ্যাড হয়ে রাখতে পারেন, কারণ অনেক সময় যেটা হয় হোয়াটসঅ্যাপে আমি থাকি না, টু বি অনেস্ট হোয়াটসঅ্যাপে আমি খুব একটা যাই না। সো এটা আমার পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল ফেসবুক আইডি, আপনারা এখানে অ্যাড হয়ে থাকতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, এখানে অ্যাড হয়ে থাকতে পারেন। কোনো সমস্যা হলে জাস্ট নক দিবেন। হোয়াটসঅ্যাপে খুব একটা অ্যাক্টিভ থাকি না, ফেসবুকে নক দিবেন। বা আপনি রিপ্লাই দেন 24 ঘন্টা পর। শুরুই তো হলো ক্লাস আজকে মাত্র, 14 ঘন্টা কেমন হলো? আচ্ছা যাক, ব্যাপার না। মেসেঞ্জারে নক দিন, মেসেঞ্জারে ফাস্ট রিপ্লাই পাবেন আশা করি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখতেছি। ইনশাআল্লাহ তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী 11 তারিখ। ওকে, তাহলে সবার সাথে ভাই আলাদা একটা করে। লাস্ট কোয়েশ্চেন ছিল, হ্যাঁ শিওর, যদি মনে কিছু না করতেন। হ্যাঁ শিওর বলুন। ভাই এই মুহূর্তে হচ্ছে যে আমি একটু আগে আগে মানে অ্যাডভান্স থাকার চেষ্টা করতেছি যেন পরবর্তীতে আপনার ক্লাস করলে সমস্যা না হয়। তো আপনি কোন ইউটিউব চ্যানেলটা ফলো করতেন, যদি একটু নামটা বলতেন। আমি যে ইউটিউব চ্যানেল ফলো করতাম ওই ইউটিউব চ্যানেল এখনকার দিনে এক্সিস্টই করে না। কি আর বলবো, এখন তো অ্যাকচুয়ালি ইউটিউব হয়ে গেছে বিজনেসের একটা সিস্টেম। মানে ইউটিউবের মধ্যে এখন দেখবেন আপনি খালি ওই তো একটা ভিডিও দেখাবে, বলবে পরের ভিডিওটা দেখেন, পরের ভিডিওতে বাকি অংশটুকু আছে, হয় এটা নতুবা বলবে কি জানেন, কোর্সে আসেন, কোর্সে ভর্তি হন। এটাই কোর্সে আসেন। এই হচ্ছে বিষয়, ইউটিউব এখন হয়ে গেছে বিজনেসের
সিস্টেম। যদিও আমি বাঙালি ইউটিউব চ্যানেল ফলো করতাম না, আমি যে ইউটিউব চ্যানেল ফলো করতাম সেটা একটা অস্ট্রেলিয়ান একটা ইউটিউবার ছিল, কারণ বাঙালিরা তো ওগুলো জানতোই না, যেই সময় আমি জিনিসগুলো শিখছি ওগুলো বাঙালিরা জানতোই না। ঠিক আছে, তো আচ্ছা, আপনি এটা জানলেন কিভাবে? মানে হুট করে কোনো ইয়া ছাড়াই, মানে একটা আত্মবিশ্বাস ছিল কিভাবে যে না আমি এটা করলে ইনকাম করবো? না 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 না, আমার জীবনেও এটা মোটিভ ছিল না যে আমি ইনকাম করব। কারণ আমি বিষয়টাকে একটু আমি বলি। আমার পাশে একটা পুরান পিসি ছিল, ওই পিসি জীবনে কেউ ইউজ করতো না, একমাত্র আমিই ছিলাম যে পিসিটা খুইলা অ্যাকচুয়ালি গেম খেলতাম। তো দেখা গেছে কি, মানে আস্তে আস্তে কি একটু কিউরিয়াসিটি বাড়লো যে গেম অ্যাকচুয়ালি কিভাবে বানাইছে। তো ওই মানে গেম কিভাবে বানাইছে এটার কিউরিয়াসিটিতে আমি মানে একটু মানে আশেপাশের মানুষদের জিজ্ঞেস করলাম গেম কিভাবে বানায়। তো দুই এক জায়গা থেকে কথা শুই না, দুই একটা বড় ভাই আমাকে তখন বলছিল যে ইউটিউবে দেখ কিভাবে গেম বানায়। তখন তো বাসার মধ্যে ছিল না নেট, ওই সময় তো ব্রডব্যান্ড কানেকশন বা ওয়াইফাই বাসায় ছিলই না। সো কিছু ডেটা কিনা তারপর আমি হচ্ছে ইউটিউবে যাই জিনিসটা দেখছি যে কিভাবে অ্যাকচুয়ালি গেম বানায়। তো ওই জিনিসটা দেখার পর একটু কিউরিয়াসিটি বাড়লো যে না আমিও গেম বানাবো। পরে আস্তে আস্তে জিনিসগুলো দেখা দেখা শিখা ইউটিউব থেকে। এই তো আমার জীবনে মোটিভ ছিল না যে আমি ইনকাম করবো, আমার কিউরিয়াসিটির জন্য আমি ঢুকছিলাম ওইখানে। বাট যখন আমি গেম অ্যাকচুয়ালি বানাইছি, গেমটাও তখন অ্যাকচুয়ালি আমার কোনো গেম ছিল না। সলিটায়ার খেলছেন কেউ জীবনে? সলিটায়ার গেমটা না ভাই, চিনেন? এটা কি কি গেম আসলে? শুনিনি ভাই, এমনি তো অনেক গেমই খেলছি, এটা প্রথম শুনলাম। এই যে সলিটায়ার, এটা আগে উইন্ডোজ 7 এর মধ্যে ছিল, 7 ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, নাম দেখে বুঝি নাই, এখন দেখে চিনছি। আচ্ছা যাই হোক, আমরাও খেলছিলাম। আমরাও খেলতাম, সবাই খেলছিলাম, আবেগের জিনিস আর কি। যাই হোক, তো এই গেমটা তখন আমি বানাইছিলাম, তখন একটা বড় ভাই ছিল, সে মোটামুটি তারিফ টারিফ করছিল। পরে অ্যাকচুয়ালি কি কিউরিয়াসিটির চক্করে আরো অনেক কিছু শিখে ফেলছে। কিন্তু আমার তখনও মোটিভ ছিল না যে আমি ইনকাম করব, কারণ বাসার মধ্যে থেকে তখন এগুলো ছিল নিষেধ। ঠিক আছে, এসব করা যাবে না। ঠিক আছে, যতটুকু টাকা লাগে বলবা, বাসা থেকে দিব, পড়াশোনার মধ্যে ফোকাস করো। তো যাই হোক, আমি কোনোদিন এই উদ্দেশ্যে শিখি নাই যে আমার ইনকাম করতেই হবে। শিখার পারপাসে শিখছি, বাট ইনকামটা অটোমেটিক হয়ে গেছে। তো ওইটাই অ্যাকচুয়ালি বিষয়। আপনারাও শিখার উদ্দেশ্যটা, মেইন উদ্দেশ্য হচ্ছে শিখা। আপনি যদি ভালো নলেজ থাকে আপনার, আপনি যে কোনো ভাবে ইনকাম করতে পারবেন। দুনিয়ার বড় বড় জ্ঞানী মানুষরা খালি জ্ঞানই অর্জন করছে, টাকা পয়সা বাড়তে মানে এমনি আসছে। জ্ঞান অর্জন করেন। জি ভাই, ধন্যবাদ। নেম এন্ড ফেম আস্তে আস্তে চলে আসবে জ্ঞানের পাশাপাশি। ঠিক আছে, আমি তাহলে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলেন। ভাই আপনারা কি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করান? আমি শুধুমাত্র ডেটা এন্ট্রি আর ডিজিটাল মার্কেটিংটাই করাই, অন্য কোনো ডিপার্টমেন্ট আমি নাই। আচ্ছা, ভাইয়া সিএসসি নিয়ে রিভিউ দেন। নিউ সিএসসি স্টুডেন্ট, নতুন কেনই বা ঢুকলেন? ফ্রি ডিগ্রি ফেসবুকে চলতেছে না ইদানিং, ফ্রি ডিগ্রি, আসলেই ফ্রি ফ্রি ডিগ্রি সিএসসি। আচ্ছা যাই হোক, নিছেন ভালো ভালো জিনিস, যদি ভালো করে শিখতে পারেন। বাংলাদেশের তো সিএসসি স্টুডেন্টরা কেমনে পাস করে এটা আমি বলি। বাংলাদেশে আপনাকে সিএসসি তে একটা অ্যাসাইনমেন্ট দিবে, একটা বিশাল বড় কোড লিখে নিয়ে যাইতে বলবে, আপনি লিখে যাবেন চ্যাট জিপিটি দিয়ে, বাস আপনাকে পাসিং মার্ক দিয়ে দিবে বা আপনি ভালো নাম্বার পেয়ে চলে আসবেন। কিন্তু আপনি জীবনে শিখলেন না, এটাই খালি হলো বিষয়। ফ্রি ডিগ্রি, ফ্রি ডিগ্রি আসলেই ফ্রি ডিগ্রি, শিখা হবে না। কিন্তু হ্যাঁ, যদি ভালো করে সিএসসি তে একটা মানে ভালো স্কিল ডেভেলপ করতে পারেন, ভালো একটা স্যালারি পাবেন, এতটুকু ড্যাম শিওর। বাংলাদেশের ঘরে ঘরে সিএসসি ইঞ্জিনিয়ার কেন চাকরি পাই গেছে না? কারণ হচ্ছে ওই যে ফ্রি ডিগ্রি, শিখে নাই কিছু, চ্যাট জিপিটি মাইরা নিয়ে গেছে। আমার বাসায় আরো দুই তিনটা পয়রা আছে সিএসসি ইঞ্জিনিয়ার, আমার আন্টি সিএসসি ইঞ্জিনিয়ার। আন্টিকে যায় কিছু কোনো কিছু জিজ্ঞেস করলে আন্টি বলতে পারে না। পড়ছে, ডিগ্রি দরকার পড়ছে ওই সময়, 1900 শতকের কথা তো। যাই হোক, পড়ছে, ভাল লাগছিল, পড়ছে। আচ্ছা জায়গা ব্যাপার না, আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আর বেশিক্ষণ নিব না, মোটামুটি আজকে আমরা এতটুকুই রাখি। আগামী গল্প আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে রাখবেন 11 তারিখ নেক্সট ক্লাস, যদি আমি নোটিশ দিয়ে দিব, ব্যাপার না। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।